কি বলবো স্যার, যেখানে সব প্রমাণ আমার বিরুদ্ধে। আজ সবাই বিশ্বাস করছে আমি একজন সৈনিককে খুন করেছি। আমি একজন সৈনিক হয়ে আরেকজন সৈনিককে কিভাবে খুন করতে পারি? আজকে সবাই আমার বিরুদ্ধে, এমনকি আমার বউ, যার সাথে আমি 7 মাস একসাথে থাকছি, আজ সেও কিনা বলে আমি খুন করেছি। স্যার, ওই যে দেখছেন আমার পিচ্ছি বোন, শুধু ও বিশ্বাস করলো আমি খুন করি নাই। আসলেই আমার যদি আজ থেকে পৃথিবীতে কেউ থেকে থাকে, সেটা আমার এই বোন। আর আমার কিছুই বলার নাই, আপনার রায় দিতে পারেন। সমস্ত প্রমাণের উপর ভিত্তি করে আসামি এই কথার কোনো ভিত্তি নেই, তাই এই আদালত আসামিকে সামনের মাসের 1 তারিখে ফাঁসির রায় দেওয়া হলো। সেটা পরে দেখি, আগে বল মিমকে বিয়ে করবি না? বিয়ে তো করবই, আর মিমকে বিয়ের প্রস্তাবও দিছি। আগে তোরে শেষ করে নেই, নইলে আমার পথের কাঁটা থেকেই যাবে। খুঁজতে থাক বলে ফোন রেখে দিলাম। আর মিতু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে। আমার বিশ্বাস হয়েছে মিতু, সাইমন তোমাকে না আমার বউকে বিয়ে করার জন্য এসব করছে। আর তুমি বোকার মতো সি সি আমার কথা না হয় বাদ দিলাম, নিজের বেস্ট ফ্রেন্ডের কথা চিন্তা না করে তুমি তোমার জীবনটা নষ্ট করলে। মিতু কান্না করতে লাগলো। এমন কেঁদে লাভ কি বলো? আমার সাজানোর সংসারটা তুমি ভেঙে তছনছ করে দিছো। আজ অনেকদিন হলো জান আমি এই জঙ্গলে পালিয়ে পালিয়ে ঘুরছি, কারোর সামনে যেতে পারছি না। আমাকে ধরার জন্য সরকার 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করছে। মিতু সরাসরি আমার পায়ে পড়ে বলছে, লাদেন, আমি বুঝতে পারি নাই সাইমনের ভালোবাসা আমাকে অন্ধ করে দিয়েছে, নইলে আমি কিভাবে পারলাম আমার বেস্ট ফ্রেন্ডের সংসার ভেঙে দিলাম। প্লিজ আমাকে মাফ করে দাও। মাপ? এই জিনিসটা আমি যদি জীবনে বেঁচে থাকি কাউকেই করবো না, সেটা তোমাকেও না। তাই বলছি সব আমার কাছ থেকে চেয়ে লাভ নেই। এখন আমাকে নির্দোষ হতে একমাত্র তুমিই পারো সাহায্য করতে। আমি আমার ভুলের মাসুল দিতে চাই। বল আমাকে কি করতে হবে। আগে আমাকে এটা বলো, আমাকে কিভাবে খুনি বানাইলা? বিশ্বাস কর, এখানে আমার কোনো দোষ নেই। মিম যতদিন সাইমনকে থাপ্পড় দিয়েছিল, সেই দিন সাইমন বলেছিল আমি এর প্রতিশোধ নিতে চাই, আর সেটা নাকি তোমার ওপর। আমি বলেছিলাম দোস্ত মিমের, তোমার ওপর প্রতিশোধ নিতে চাই কেন? সে বলেছিল ও মেয়ের ওপর নেওয়া যাবে না, কিন্তু যে জানতো ও এরকম গেম খেলছে তোমাকে মারার জন্য, তাই আমিও বোকার মতো বিশ্বাস করে ওর প্ল্যান মতো কাজ করে গেলাম। যখন আমরা সবাই মিলে মিশনের উদ্দেশ্যে বের হলাম, আর রাতে সাইমন আগে থেকেই ডাক্তারের সাথে কথা বলে হুবহু আমার মতো দেখতে একটা লাশ তৈরি করে, আর আগে থেকেই সাইমন লাশের ওপর গুলি করে নিয়ে আসে, আর তোমার রাইফেল থেকে 2টা গুলি সরিয়ে রাখে, আর বাকি রইল রিপোর্টগুলো। ওইগুলো তো সাইমন টাকা দিয়ে পরিবর্তন করে ফেলে। তোমাকে ফাঁসিয়ে আমি এইখানে চলে আসি। সাইমন বলেছে ও আমাকে কয়েকদিন এখানে রেখে তারপর বিদেশে আমরা একসাথে বিয়ে করে সুখের শান্তিতে সংসার করব। আর ও কিনা আজকে আমাকে ধোঁকা দিল। দেখো, মানুষকে অন্ধের মতো বিশ্বাস করলে কি হয়। সব দোষ করেছি যেহেতু, আমি সব প্রমাণ করে তোমাকে মুক্ত করব। আমি এখন বলো আমি আদালতে কখন যাব? দাঁড়াও, আমি ব্যবস্থা করতেছি। পাবলের নাম্বার নিতেই আমাকে বাড়ির নাম্বারে কল করতে হবে। বাড়িতে কল দেওয়ার পর, কে বলছেন? যাক তাহলে মারিয়াই ফোনটা ধরছে। কি হলো, কথা বলেন না কেন? কেমন আছিস আমার আদরের ছোট বোন? ভাইয়া, তুমি কেমন আছো? কোথায় আছো? আর কি করো ভাইয়া? আর এতদিন কই ছিলা? আমি তোমার জন্য কত কান্না করেছি। এত কথা বললে কিভাবে উত্তর দেবো? আমাকে আগে পাবলের নাম্বার দে। আগে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করি, তারপর আমি তোরে কল দেবো নি। সত্যি ভাইয়া, তুমি প্রমাণ পেয়ে গেছো? আমি জানি আমার ভাই কোনো খুন করতে পারে না। আচ্ছা বোন, আগে পাবলের নাম্বার দে। এই তোল 0178889। আচ্ছা ফোন রাখি, পরে তোরে কল দেবো নি। আচ্ছা ভাইয়া, ভালো থাকিও। আচ্ছা বলে ফোন রেখে পাবলিকে কল দিলাম। কেন বলছেন? আরে আমি লাদেন, কেমন আছিস বন্ধু? এই তো খুব ভালো বন্ধু। আর তুই পালিয়ে অন্য দেশে চলে যা, নইলে ওরা তোকে ধরে ফেলবে। আমাকে আর যেতে হবে না, আমি প্রমাণ পেয়ে গেছি। আর মিতু মরে নাই, ও বেঁচে আছে। কি বলতেছস? তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি সত্যি বলছি, সব কিছু ওই সাইমন শালা করছে। আর আমি তোরে একটা ভিডিও দিতেই এটাই প্রমাণ করবে আমি নির্দোষ। আর তুই সব কিছু রেডি করে যেদিন আদালত আমাকে ডাকবে সেদিন মিতুকে নিয়ে আসবো। আমি সব ব্যবস্থা করতেছি। আজকে এই প্রমাণগুলো দেখিয়ে কালকে আদালতে যাব। তাড়াতাড়ি করব, যেহেতু তুই ফাঁসির আসামি। আর তুই আজকে রাতটা পালিয়ে থাক, আমি তোরে কল দিয়ে বলে দিই মনে। ধন্যবাদ আমার এই নম্বরে ইমো আছে, ভিডিওটা পাঠিয়ে দে। বন্ধু, অন্য কারো মতো তুই তো আবার বেইমানি করবি না। এ কথাটা তুই আমাকে আগে বলতে পারলি না? সরি বন্ধু, জানিস যারে আপন ভাবি এই হয়ে যায় পর। তবে তোর মতো বন্ধু পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। ধন্যবাদ বন্ধু। আর আমি সব ব্যবস্থা করছি। টাকা লাগলে বলিস। তোর কাছ থেকে টাকা নিব তুই ভাবলি কি করে? আচ্ছা সরি বন্ধু।
রাখি, আর তুই আজকের রাতটা সেফ মতো থাকবি। বলে ফোন রেখে দিলাম। কি হয়েছে, সব কিছু রেডি তো? রেডি, তবে এখন তো রাত, দিনে করবে যা করার। আচ্ছা। আমি তাহলে কি চলে যাব এখন থেকে? না, থাকতে পারো, সাইমন এখন আসবে না। আচ্ছা মিতু, তুমি এই কাজ কেমনে করলা? কাউকে ভালোবেসে দেখিও, তার জন্য নিজের জীবনটাও দিতে একবারও চিন্তা করবা না। তাই বলে নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে? সাইমন আমাকে কথা দিয়েছিল ও আমাকে বিয়ে করবে, কিন্তু কে জানতো ওর ভিতরে যে কত প্ল্যান ঘুরঘুর করছে। তুমি মানুষকে এখনো চিনতে শিখোনি। ঠিকই বলেছ, নাহলে আমি কি আর তোমার আর আমার খুনের দায়ে ফাঁসিয়ে পর্যন্ত দিয়ে যাই? আর যদি আমি পালিয়ে না আসতাম তাহলে আজকে আর আমাকে এখানে দেখতা না। পালিয়ে ভালো করেছো, নইলে আমি নিজেকে নিজেই সারা জীবন অপরাধী ভাবতাম। এখন তোমার প্ল্যান কি? জেল থেকে বেরিয়ে কাউকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব। আমি মনে করি এটাই বেটার। জীবনে খুব বড় অন্যায় করে ফেলেছি। এজন্য কিছু না জেনে শুনে কারোর সাথে কিছু করা ঠিক না। হয়তো তোমার কথাই ঠিক। আচ্ছা, অনেক রাত হয়ে গেল। তুমি আবার আমাকে ধোকা দিয়ে পালিয়ে যাবে না তো? বিশ্বাস করতে পারো, আর কোনো অপরাধ করতে চাই না। মনে থাকে যেন। তুমি উপরে ঘুমিয়ে পড়ো, আমি নিচে আচ্ছা। শুয়ে শুয়ে চিন্তা করছি, যদি একবার নির্দোষ প্রমাণ করতে পারি নিজেকে কাউকে ছাড়বো না, সব কটাকে দেখে নেবো। মারিয়া খুব খুশি, তাই সেই রাতে ফোনে গান ছেড়ে নাচতে লাগলো। পাশের রুম থেকে মিম হেঁটে মারিয়ার রুমে এসে দেখে মারিয়া খুশিতে আসছে। কি, আমার ননদকে আজকে এত খুশি লাগছে যে? খুশির খবর আছে, যা শুনে তুমি মনে হয় অজ্ঞান হয়ে যেতে পারো। ও মা, তাই নাকি? খুশির খবরটা বলো শুনি। সেটা আমার ভাইয়াকে নিয়ে। মিম আমার কথা শুনে মন খারাপ করে ফেললো। আজ অনেক দিন হলো, কই আছে লাদেন, কি করজ? আর ও কি সত্যি সত্যি খুন করেছে? এই বিষয়টা আমাকে এখনো ভাবায়। কি চিন্তা করো ভাবি? কিছু না। জানি আমার ভাইয়াকে নিয়ে চিন্তা করো, তাই তো? জানো ভাবি, ভাইয়া কতক্ষণ আগে আমাকে কল দিচ্ছিল। সত্যি? কি বলছে তোমাকে? ভাইয়া নির্দোষ আর তার প্রমাণ পেয়ে গেছে। সত্যি? আমি জানতাম আমার লাদেন খুন করতে পারে না। মিথ্যে বলো কেন ভাবি? তোমার কারণেই ভাইয়া অনেক কষ্ট পেয়েছে। তুমি আমার ভাইকে বিশ্বাস করতে পারো না, বলেছো আমার ভাই খুন করেছে। ভাইয়াকে জেলের ভেতরে কান্না করতে দেখে আমার কলিজাটা পেটে যাইতেছিল। জানো ভাবি, ভাইয়াকে এমন কান্না করতে আমি কখনো দেখি নাই। মারিয়ার কথা শুনে মিম কান্না করতে লাগলো। কান্না করিও না ভাবি, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? ও কি আর ফিরে আসবে? যদি না আসে, আমার বাচ্চাটার কি হবে? আমি বললে অবশ্যই আসবে ভাবি। ভাবি যাও ঘুমাও তো, এসব নিয়ে চিন্তা করিও না, আমি আছি তো। সকালে যখন আমার ঘুম ভাঙলো তখন দেখি মিতু এখনো উপরে শুয়ে আছে। আমি ঘুম থেকে উঠে দরজাটা খুললাম। ওমা, জঙ্গলের পরিবেশটা এত সুন্দর, আগে তো আমার জানা ছিল না। আমি একটু সামনে এগিয়ে গিয়ে গাছের একটা ডাল ভেঙে মুখে ব্রাশ করতে লাগলাম আর জঙ্গলের হাওয়া খেতে লাগলাম। একটু পর মিতু এসে বলল, কি দেখেন দুলা ভাই? একবার ডাকো লাদেন, আরেকবার দুলা ভাই, বুঝি না। এত বুঝতে হবে না। আচ্ছা, এখানে নাস্তা করার মতো কোনো কিছু আছে? অবশ্যই আছে, আপনি দাঁড়ান, আমি আসছি। আচ্ছা আচ্ছা। কিছুক্ষণ পর মিতু রেখে বললো, নাস্তা রেডি। নাস্তা করেছি আর মিতুকে বললাম, আচ্ছা মিতু, তুমি একা একা এখানে থাকো, কেউ এখনো এসে যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে? পারবে না দুলা ভাই, কারণ এই জায়গাটা একমাত্র সাইমন চিনে। বাই দ্য ওয়ে, আপনি কিভাবে এখানে এলেন? এখনো তো আমার মাথায় কিছু ঢুকছে না। আমি এই জঙ্গলেই থাকি আর এই জঙ্গলের সব কিছু খোঁজাই আমার কাজ, নইলে তো আর বসে বসে সময় পার করতে পারবো না। আপনি খুব চালাক। আচ্ছা, তুমি এই যে আমার সাথে একা আছো, এখন আমি যদি তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করি? আপনার সেই সাহস নেই, আর আপনি এখানে অনেক ভালোই। আমাদের মতো ভালো ছেলেদের খারাপ বানায় কে জানো? তোমার প্রেমিক সাইমন। এই সাইমনের কথা আর আমাকে বলবেন না। ওর যদি আমি আর একবারও সামনে পাই, তাহলে আমি নিজেই হাতে ওকে খুন করব। তোমার নিজের জীবন তোমার নিজের হাতেই নষ্ট করলা। একবার চিন্তা করে দেখো তো, না পাইলা সুখ আর না করতে পারবে এখন সেনাবাহিনীর চাকরি। জানি না আমার কপালে কি আছে। তুমি যে মারা যাও নাই আর ওই সাইমনের বিরুদ্ধে সব কিছু আমাকে বলবা আর আমি ভিডিও করে রাখি, আর তুমি এই দেশ থেকে পালিয়ে যাও। আর এমন করে বলিও না, আমি এমনি তোমার মতো নির্দোষ সুলাভাইকে বিনা অপরাধে অপরাধী করলাম, আর আমার বেস্ট ফ্রেন্ডের কথা নাই বা বললাম। তাই আমি আমার সাজা ভোগ করতে চাই।
সেটা তোমার ইচ্ছে। হঠাৎ পকেট থেকে আমার ফোনটা বাজতে লাগলো, দেখি পাভেল কল করছে। ফোনটা রিসিভ করে, পাভেল বল, ওইখানে কি খবর? সব রেডি করে ফেলেছি, তুই 11টার সময় মিতুকে নিয়ে আদালতে আসবি। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, কিন্তু এক রাতে এসব তুই কিভাবে করলি? আমার বন্ধু পালিয়ে আছে, আর আমি কিভাবে ঘুমাই, তাই সারা রাত দৌড়াদৌড়ি করে সব কিছু ঠিক করলাম। কি বলবো তোরে, বলার কোনো ভাষা নাই। তোর আর কিছু বলতে হবে না, আদালতে কথা হবে। বাই। আচ্ছা, ফোন রাখি। কে কল করেছে? পাভেল, সব রেডি, আমরা শুধু 11টার সময় আদালতে উপস্থিত থাকলেই হবে। আচ্ছা, তাহলে তো খুব ভালো। আমার একটা শেষ আবদার রাখবেন? অবশ্যই, বলো কি আবদার? আমি মিমের সাথে একটু কথা বলতে চাই। না জানি আমার বেস্ট ফ্রেন্ড কেমন আছে। কি বলো, মিমের সাথে কথা বলবা? আর ও যদি জানে তুমি বেঁচে আসছো তাহলে অনেক রাগ করবে। তাও সমস্যা নেই, আপনি একটু কথা বলেন। আচ্ছা, আমি দেখতেছি। ঘরের নাম্বার একটা কল দিতেই মারে ধরলো। কেমন আছিস বোন? ভাইয়া আমি তো অনেক অনেক ভালো। তুমি কেমন আছো? আমি অনেক ভালো। আর আজকে আদালতে আমার রায় হবে, দোয়া করিস। কি যে বলো না ভাইয়া তুমি, আমার কাছ থেকে তোমার দোয়া চাইতে হবে? আচ্ছা, এখন এক কাজ কর, তোর ভাবির কাছে ফোনটা একটু দিতে পারবি? তার মানে তুমি ভাবিকে মাফ করে দিচ্ছ? মাফ করব? মাফ কি জিনিস এটা আমি জানি না। আর যদি জীবনে বেঁচে থাকি তাহলে দেখতে পারবি আমি কি জিনিস। তাহলে তুমি ভাবির সাথে কথা বলতে চাও কেন? আর তুমি কিভাবে জানো ভাবি এখানে? অনুমান করলাম, কারণ আমার মা ছাড়া মিমকে আর কেউ দেখবে না। ওই সময় মিম আমাদের বাড়িতে থাকবে। এই নাও ভাবির সাথে কথা বলো। আমি ফোনটা মিতুর কাছে দিয়ে দিলাম। মিম কোনো কথা বলছে না। ভালো আছিস মিম? মনে হচ্ছে মিতুর কণ্ঠ। ঠিকই বলেছিস, আমি মিতু। না না, তা কিভাবে সম্ভব? তাকে না খুন করা হয়েছে? ওইসব সাজানো প্ল্যান ছিল। সাইমন তোরে বিয়ে করার জন্য এসব করেছে। কি? ছি ছি। আর তুইও যে কিনা আমার সংসারটা ভেঙে দিলি। আমি কি করব বল, সাইমনের প্রেমে আমি অন্ধ হয়ে এসব করেছি। আর লাদেন এসে আমাকে সব কিছু বলেছে। কি ওর তোর সাথে? সন্দেহ করিস না। আর লাদেনকে আমি আমার বড় ভাইয়ের মতো মনে করি। আর তুই যদি লাদেনকে বিশ্বাস করে ওর পাশে থাকিস, তাহলে আজকে হয়তো ওর কষ্ট করে সব প্রমাণ জোগাড় করতে হতো না। সব দোষ আমার রে। আমি আমার নিজের স্বামীকে বিশ্বাস করতে পারি না। কি করব বল? নিজের চোখে সব কিছু দেখেছি। আর তুই কিভাবে পারলি? ছি ছি। আমার তো এখন তোরে বেস্ট ফ্রেন্ড বলতেও ঘৃণা করে। শেষ একটা দাবি রাখবি? আর তোর কাছে কিচ্ছু চাইবো না। বল। আমাকে তোর আগের বেস্ট ফ্রেন্ড মনে করে মাফ করে দে। আমার ভুল হয়ে গেছে রে। জীবনটা নষ্ট তো আমার হয়েছে, তোর তো কিছুই আসে যায় না। যা, মাফ করে দিলাম। এইভাবে বলিস কেন? মন থেকে বল। আচ্ছা যা, মাফ করে দিলাম। আজকে আমি আদালতে গিয়ে সব বলে লাদেনকে নির্দোষ প্রমাণ করে দিব। ও কই রে এখন? এই তো এখানে বসে আছে। ওর কাছে ফোনটা একটু দিবি? লাদেন, তোমার সাথে মিম কথা বলতে চাইছে। বলে দাও, আমার মতো খুনের সাথে ওর কোনো সম্পর্ক নেই। প্লিজ এমন করে বলিও না লাদেন। সব কিছু তো আমার জন্য হয়েছে। শাস্তি দিলে আমাকে দাও, ওর তো এখানে কোনো দোষ নেই। কারে মাফ করবো বলো মিতু? যার সাথে আমি একই সাথে অনেকগুলো মাস কাটিয়েছি, সে আমাকে অবিশ্বাস করলো। একবারও ও বললো না যে তুমি সত্যিই খুন করেছো। একবার আমাকে বিশ্বাস করতো। কেউ নাই আমার, শুধু আমার পিচ্চি বোন ছাড়া। বলে কান্না করতে করতে বাইরে চলে গেলাম। এখন শুনলি তো কি বলছে লাদেন? আমি তখন বুঝতে পারি নাই রে, নইলে আমার এই দিন দেখতে হতো না। তুই শুধু একবার বলিস আস্তে, আমি সব সময় ওর কথা মেনে চলবো। আমি লাদেনকে কখনো কান্না করতে দেখিনি, হাঁচকে দেখলাম। ওর বুকে কত কষ্ট জমে আছে, কি করবে বল না? না খেয়ে না ঘুমিয়ে যেখানে সেখানে পালিয়ে বেরিয়েছে। রাগ থাকাটাই স্বাভাবিক। আমি তো আর আদালতে এই অবস্থায় যেতে পারবো না। তুই একটু বলিস নিজের সন্তানের দিকে তাকিয়ে হলেও আসতে। কান্না করিস না, আমি চেষ্টা করব। আর তুই বেবির দিকে একটু খেয়াল রাখিস। জানিস মিতু, ছোট থেকে মার ভালোবাসা পাই নাই। আর যখন আমার সাথে আমার স্বামী ছিল তখন বুঝতে পারছি ভালোবাসা কি। আর দেখ, আজ নিজের হাত ধরে নিজের ভালোবাসা হারালাম। কি কপাল আমার রে।
তুই চিন্তা করিস না, আমি চেষ্টা করব, দেখব। এখন ফোন রাখি রে। আচ্ছা, ভালো থাকিস। বলে ফোন রেখে দিল। আমি একটা গাছের নিচে বসে আছি, খুব ভালো লাগছে। চোখের পানি মুছে উপরের দিকে তাকিয়েছি। কি দেখো লাদেন? কিছু না, মানুষের জীবনটা খুব অদ্ভুত, তাই না? কখনো কষ্টে কাটে দিন, আবার কখনো সুখে। এরই নাম মানুষ। হুম, তোমার কাছে একটা কথা জানার ছিল। বলো, কি জানতে চাও? মিমকে কি সত্যি মাফ করে দেওয়া যায় না? দেখো মিতু, এক কথা বারবার শুনতে চাই না। আমি এখন নিজের মতো বাঁচতে চাই। কাউকে আমার লাইফে দরকার নেই। নিজের মতো একটা শহর তৈরি করব, যেখানে বেইমানের কোনো জায়গা হবে না। এইভাবে বলো না। আমি বলি কি, তুমি আবার তোমার পরিবারের কাছে ফিরে যাও। পরিবার? হাসি পাইলো। আমার কোনো পরিবার নেই। যেখানে আমার বাবা মা বিশ্বাস করেছিল আমি খুন করছি, সেখানে আমার আবার কিসের পরিবার? তোমার যে একটা বেবি হবে, তার কি হবে? তার জন্য তো আমি আছি। যখন যা বলবে আমি মারিয়ার কাছে টাকা পাঠিয়ে দেবো। বাহ, খুব সুন্দর বলেছো তুমি। একটা বাচ্চা বড় হতে গেলে তার বাবা মার ভালোবাসা লাগে, আর তুমি বলতে চাইছো দূর থেকে সব করবা। তোমার তাহলে তোমার বাচ্চার ওপর কোনো মায়া নেই? মনে মনে চিন্তা করলাম, মিতু ঠিকই বলেছে। কি করবো আমি, কিছুই তো মাথায় আসছে না। কি চিন্তা করো? প্লিজ মিতু, তুমি এখন এখান থেকে যাও, আমাকে একটু চিন্তা করতে দাও। আচ্ছা। বলে চলে গেল। আর আমি বসে বসে চিন্তা করছি কি করব। আবার কি ফিরে যাবো নাকি? ধুর, কিছু মাথায় আসছে না। পরে চিন্তা করে বলবো। মিম বসে বসে কান্না করতে লাগলো। মারিয়া পেছন থেকে সব শুনেছে। প্লিজ ভাবি, এভাবে কান্না করবেন না। আমি কথা দিচ্ছি, ভাইয়াকে আমি ফিরিয়ে আনবো। সত্যি বলছো? ও আবার আসবে তো আমার কাছে? অবশ্যই ভাবি, ভাইয়ার মনটা খুব ভালো আর আমার কথা শুনবেই। আমি যদি আজকে এই সেনাবাহিনীর চাকরি না করতাম, তাহলে আমার এই কষ্ট সহ্য করতে হতো না। ও কি জানে না যে আমি কত কষ্টে দিন কাটাতেছি? ভাইয়ার কি দোষ ভাবি? আজকে যদি সত্যি সত্যি ভাইয়াকে ফাঁসি দেওয়া হতো তাহলে কি হতো বলো? এইসব একদম বলিও না। আমার ভালোবাসা যদি সত্যি হয়, একদিন না একদিন ও আমার কাছে ফিরে আসবে, আর আমি সারা জীবন ওর জন্য অপেক্ষা করব। ভাবি, এত চিন্তা করিও না, নইলে বাচ্চার ক্ষতি হবে। তুমি চিন্তা মুক্ত থাকো। কিভাবে চিন্তামুক্ত থাকি বল? নিজের স্বামী এই সময় আমার পাশে নাই। মারিয়া মিমকে জোরে ধরে। ভাবি, এত চিন্তা করিও না, নইলে বাচ্চার ক্ষতি হবে। তুমি চিন্তা মুক্ত থাকো। আমার লক্ষ্মী ভাবি, বলছি তো আমি আছি। আমি বসা থেকে উঠে ঘরের ভেতরে গিয়ে দেখি মিতু বসে বসে ফোন টিপছে। রেডি হয়ে নাও, আমাদের এখন যেতে হবে। আচ্ছা, তুমি দাঁড়াও, আমি আসছি। আমি খুব সুন্দর করে মুখটাকে রুমাল দিয়ে বেঁধে নিজেকে পেঁচালাম, যাতে কেউ চিনতে না পারে। আর আমি আগে থেকেই 1 লাখ টাকা নিজের সাথে রাখছি। জানি না কখন কি দরকার পড়ে, তবে এটা জানি ওগুলো অবৈধ টাকা। তবে যখন আমার কাছে টাকা হবে, আমি সব টাকাগুলো কোনো এতিমখানায় টাকা দান করে দেবো। চলেন, আমি রেডি। চলো। লাদেন, তোমাকে তো একদম চিনাই যায় না। এটাই ভালো, নইলে কেউ চিনতে পারলে সমস্যা হয়ে যাবে। পরে আর আদালতে যেতে পারবো না। হুম। কথা বলতে বলতে রাস্তায় এসে পড়লাম। একটা ট্যাক্সি নিয়ে সরাসরি আদালতের উদ্দেশ্যে রওনা দিলাম। জাস্ট আমরা 11টার আদালতে এসে পড়লাম। মিতুকে নিয়ে আদালতে আসতেই আমি আমার মুখ থেকে রুমটা সরিয়ে ফেললাম। সব আমার দিকে তাকিয়ে আছে, আর বিশেষ করে সাইমন। জজ সাহেব আমাকে বললো আমি কেন পালিয়েছি। আমার পক্ষের উকিল মিতু সামনে এনে সব প্রমাণ দিতে লাগলো, আর এর পিছনে সব প্ল্যান সাইমনের। তাই জজ সাহেব আমাকে নির্দোষ রায় দিয়ে সাইমনের যাবজ্জীবন সাজা দিয়ে মিতুকে হাজতে নেওয়ার আদেশ দিল। আর সিমন কোথায় আছে এটাও আমি বললাম। আর সিমনকে ধরার তো ও আদেশ দিল। আর দেখি সাইমন দৌড় দিয়ে পালাতে চেষ্টা করছে, পুলিশ তাকে ধরে ফেললো। আর শেষে জজ সাহেব বললেন আমি যদি চাকরিতে ফিরে যাই, এই অনুরোধ করলেন। আর জজ সাহেব রায় দিয়ে চলে যাচ্ছেন। লাদেন, তোরে আমি দেখে নেব, মনে রাখিস। তুই মনে করছিস বেঁচে যাবি? এইটা তোর সম্পূর্ণ ভুল ধারণা। আমি আবার আসবো তোর কাছে, তোরে খুন করতে, মনে রাখিস। আর যা যা আগে জেল থেকে বের হতো। পুলিশরা সাইমনকে ধরে নিয়ে গেল। আমি গিয়ে পাবলিকে জড়িয়ে ধরে, বন্ধু তুই আজকে না থাকলে আমি আজও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারতাম না। আরে বাদ দে, বন্ধুর জন্য এতটুকু করা কঠিন কোনো কাজ না। তাও তুই আমার জন্য অনেক কিছু করছিস। আচ্ছা, এখন এসব বাদ দে, বাড়িতে যাবি না? আমার কোনো বাড়ি নেই, আর বাড়িতে কি যাব? দেখ, সব হয়েছে মৃত্যুর জন্য। তারা তো কেউ আর জানতো না যে সব কিছু সাজানো প্ল্যান ছিল। যতই আমাকে কিছু বলিস না কেন, কোনো কাজ হবে না। তোর বউ আর সন্তানের জন্য হলেও যা। যে বউ আমাকে বিশ্বাস করতে পারে না, সে আবার বউ।
আর যদি আমার সন্তান কোনোদিন বেঁচে থাকে তাহলে তার বাবাকে খুঁজে এমনি আমার কাছে আসবে। তাহলে তুই সত্যি যাবি না? হুম। সারা জীবন সেনাবাহিনীর চাকরি করে জীবনটা পার করে দিবি? কে বলেছে আমি সেনাবাহিনীর চাকরি করব? এই চাকরি আমি আর করব না। তাহলে তুই কি করতে চাস? পরে বলবো, এখন আমি এক জায়গায় যাব, পরে তোর সাথে যোগাযোগ করব। আচ্ছা যা, আর দেখিস আর কোনো ঝামেলা করিস না। তা তোর বলতে হবে না। বাবা বসে বসে খবরের কাগজ পড়ছিল, হঠাৎ টিভিতে নিউজে বললো ফাঁসির খুনি আসামি নির্দোষ, আর তা সে নিজেই প্রমাণ করেছে। বাবা এই নিউজটা দেখে অবাক হয়ে গেল। বাবা মাকে ডাকতে লাগলো। বাবার ডাক শুনে সবাই এসে দেখে যে আমি নির্দোষ আর আমি কোনো খুন করি নাই। এই নিউজ টিভিতে চলছে। আমার মন বলছিল আমার ছেলে কোনো খুন করে নাই, আজ নিজেদের দোষে নিজের ছেলেকে হারাতে বসেছি। বলে কান্না করতে লাগলো। বাবা শুধু দাঁড়িয়ে আছে, কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলছে। কি বলবে, নিজের ছেলেকে নিজেই অপমান করছে। মারিয়া, মা, তোর ভাইকে বল না আসতে। এখন কেন বলো ভাইয়া ফিরতে? আগে কই ছিলা যখন ভাইয়া কান্না করে বলেছে আমি খুন করি নাই? তাও তোমরা বিশ্বাস করলা না। মারে, সব ভুল আমাদের। জানি না ও আজকেও ফিরবে কিনা। মাও আর আসবে না, আমি জানি। আজ সব আমাদের জন্য হয়েছে। আমি এখন স্বাধীন মতো ঘুরতে পারছি, আর আগে নিজেকে নিজে অপরাধী মনে করে পালিয়ে থাকতে হতো। এজন্যই মানুষ বলে সত্য কোনোদিন কেউ মাটি চাপা দিয়ে রাখতে পারে না। সত্য একদিন না একদিন প্রকাশ হবেই। আমি ব্যাংকে গিয়ে আমার নামে একটা অ্যাকাউন্ট করলাম। পরে বাজারে এসে একটা মানি ব্যাগ কিনে জমার দিকে যেতে লাগলাম টাকাগুলো আনার জন্য। যেখানে টাকা রাখছি সেখানে গিয়ে দেখি সবগুলো টাকা সুন্দর করে লুকানো আছে। অর্ধেক টাকাগুলো আমার ব্যাগে ঢুকিয়ে আর বাকি সব টাকা সুটকেসে রেখে জমা থেকে বেরিয়ে গেলাম। ব্যাংকের দিকে হাঁটতে লাগলাম। ব্যাংকে এসে সব টাকা আমার অ্যাকাউন্টে রেখে ব্যাংক থেকে বাইরে হয়ে গেলাম। আর আমার চিন্তা শুধু একটাই, এই টাকাগুলো দিয়ে ব্যবসা করব, নিজের পায়ে দাঁড়াতে হবে, বেইমানদের দেখিয়ে দিতে হবে এর লাদেন সব কিছুই পারে। তো শুরুতে একটা ফ্ল্যাট ভাড়া নিলাম, পরে যদি ব্যবসায় লাভ হয় তাহলে এই ফ্ল্যাট কিনে ফেলবো। তো আলহামদুলিল্লাহ আমার বিজনেস শুরু করে দিলাম। আমার প্রায় সব টাকা এত খরচ হয়ে গেছে। 3 মাস সময় লাগছে এই ব্যবসার পিছনে। এই 3 মাসে কারোর সাথে কোনো কথা বলতে পারি নাই, এমনকি আমার নিজের বোনের সাথেও না। তাই খুব চিন্তায় তো আছি, না জানি পরে কি হয়। তবুও আমি হাল ছাড়বো না। এখন আমি অফিসের বস, অফিসের সবাই আমাকে খুব সাহায্য করে। তবে এখন মনে হচ্ছে আমার ব্যবসায় কিছু হলেও উন্নতি হয়েছে। তবে আমার অফিসের ম্যানেজারটা খুব ভালো, নিজের অফিস মনে করে কাজ করে। তো হঠাৎ একদিন অফিসের কেবিনে বসে আছি, কখন যে ফোনটা বাজতেছে বলতে পারি না। কি করবো, এত কাজ জমে আছে, ফোন রিসিভ করার মতো সময়ই নাই আমার কাছে। তা ফোনটা হাতে নিয়ে রিসিভ করলাম। এই কে বলছেন? একটু পর পর আমার কাজে ডিস্টার্ব করছেন। বলবই, বলো, আরো বলো। নিজের পরিবারের কথা তো ভুলেই গেছি, আর আমার কথা তো বাদই দিলাম। বলেই কান্না করতে লাগলো। আরে বোকা, কান্না করিস কেন? নতুন বিজনেস শুরু করছি, এজন্য বেশি আজকাল ব্যস্ত থাকি। তোর মতো ভাইয়ের দরকার নেই আমার। আজ যে ভাবির ডেলিভারি হবে, এত ফোন তোর কাছে দিলাম, তাও একটা ফোন তুই ধরলি না। কি সত্যি আজকে মিমের ডেলিভারি? তো এতক্ষণ তোরে আমি কি বলছি? আমরা সবাই হাসপাতালে আছি, তুইও চলে আয়। না রে বোন, পারবো না, গেলে ক্ষতি হয়ে যাবে। তোর বাচ্চার থেকে তোর বিজনেস বড় হয়ে গেল। আরে তোর মাথা খারাপ হয়ে গেছে? কিসব উল্টাপাল্টা কথা বলিস? হ্যাঁ, আমি উল্টোপাল্টা কথা বলি? যে মেয়ে তোর জন্য অপেক্ষা করতে করতে এখনো ও আমাদের বাসা থেকে যায় নাই, যার বিশ্বাস আছে তুই একদিন না একদিন ফিরে আসবি, আর তুই কি না তোর মতো তুই থাক, আর তোর আশা লাগবে না। বোন আমার বোঝার চেষ্টা কর। কি বুঝবো আমি? কিছুই বুঝতে চাই না। আচ্ছা হাসপাতালের নাম বল দেখি, যদি সময় পাই তাহলে আসতে পারি। এই হাসপাতালে আছে, আর যদি না আসিস তাহলে কোনো দিন বলতে পারবি না আমি তোর বোন। বলে ফোন রেখে দিল। আমি মনে মনে চিন্তা করছি তোর কি বিপদেই না পড়লাম। ম্যানেজারকে সব কিছু বুঝিয়ে দিয়ে আমি রওনা দিলাম। যেতে যেতে প্রায় অনেক বেলা হয়ে গেল। গিয়ে দেখি মা, বাবা, মারিয়া সবাই ভেতরে কি জানি করছে। আমি আর ভেতরে গেলাম না, সরাসরি ডাক্তারের কেবিনে চলে গেলাম। আমি ডাক্তারের কেবিনে গিয়ে তো বেএক্কেল হয়ে গেলাম। আমার বেস্ট ফ্রেন্ড তাহলে ডাক্তার হয়ে গেল। আরে লাদেন যে, বস বস এখানে। কিরে তুই কেমন আছিস? একজন ডাক্তারকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় তা মনে হয় জানেন না। কে তুই আমার সাথে এমন করছিস কেন? তো কি বলবো তোরে, আমার কথা কি তোর মনে আছে? সেই যে চলে গেলি আর আমাকে তোর মনে পড়ে নাই, আর আমার সাথে যোগাযোগটাও তো রাখতি। কি করব বল, সব মিলিয়ে খুব টেনশনে আছি। তোর আর টেনশন গেল না, সারা জীবনেই এক কথাই বলে গেলি। তারপর বল, তোর দিনকাল কেমন যাচ্ছে? এই তো মোটামুটি একটু ভালো। আর তুই যে এখানে থাকবি আমার তো বিশ্বাস করতেই খুব কষ্ট হচ্ছে।
মানুষ সবসময় এক থাকে না। বুঝলাম, সারাদিন বই নিয়ে পড়ে থাকার গুণ। এখন বল, আমার বেবি কেমন আছে? তোর মেয়ে হয়েছে, আর মাও মেয়ে দুজনেরই খুব সুস্থ আছে। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। এখন বল, বিল কত এসেছে? বিল আমি দিয়ে দিছি, তোর দিতে হবে না। খুব ভালো করছো, অযথা নইলে আমার টাকাগুলো খরচ হতো। তোর কিপটামি এখনো গেল না, সেই আগের মতোই আছোস। আগের লাদেন আর বর্তমানে লাদেনের ভেতরে এমন আকাশ পাতাল ব্যবধান। ও মা, তাই নাকি? সেটা কিভাবে? এত বোঝা লাগবে না তোর, আমি এখন যাই রে, একটু দেখা করে চলে যাব। কই যাস? আর কোথাও চলে যাবি? বলছি তো, এখনো আমাকে চিনতে পারিস নাই। তুই থাক, পরে দেখা যাবে। আচ্ছা যা। আমি তাসলিমার কেবিন থেকে বের হয়ে দেখি মা বাবা বাইরে দাঁড়িয়ে আছে, আমার মুখে মাস্ক লাগানো, এজন্য হয়তো চিনতে পারে নাই। কেমন আছো আম্মু? আম্মু আমার দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। আম্মু আমাকে কি এখনো চিনতে পারো নাই? ওর আম্মু আমাকে জোরে ধরে কান্না করতে লাগলো। কই ছিলি বাবা? এতদিন আমাদের কথা কি তোর একবারও মনে পড়ে নাই? মনে পড়ছে তো অনেক আম্মু, কি করবো বলো? তোমাদের উপর আমার অনেক রাগ ছিল, আমাকে বলছো আমি খুন করছি, কি করবো বলো? বাবা, আমাকে মাফ করে দে, আমি তখন বুঝতে পারি নাই। ধর আম্মু, তোমাকে তো সেই অনেক আগেই মাফ করে দিছি। তাছাড়া মা বাবার উপর রাগ করতে নেই। পাশ থেকে বাবা বলল, লাদেন, শুধু কি তোর মার সাথে কথা বলবি, আমার সাথে বলবি না? অনেক অপরাধ করে ফেলেছি আমি, তোরে বিশ্বাস না করে রে বাবা। আমি মাকে ছেড়ে বাবাকে জোরে ধরে, আরে বাদ দাও না বাবা, আমি তোমাদের সবাইকে মাফ করে দিছি, কারো উপরে আমার কোনো রাগ নেই। তাহলে এখন থেকে আমাদের সাথে থাকবি। বাবা, এই বিষয়ে পরে কথা বলবো, এখন আমি একটু ভেতর থেকে আসি। দেখ লাদেন, মিমকে আর কষ্ট দিস না, বেচারি এমনিতেই তো অনেক কষ্টে আছে। আরে আম্মু, এইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি ভেতরে গিয়ে দেখি মারিয়া আমার মেয়েকে নিয়ে বসে আছে, আর মিম দেখি ঘুমাচ্ছে। মারিয়া আমাকে দেখতে পেয়ে, ভাইয়া তুমি আইসোস? এতদিন পরে তোরে দেখে খুব ভালো লাগছে। আমি মারিয়ার কাছে গিয়ে কপালে একটা কিস করে বললাম, লক্ষ্মী বোন আমার, কেমন আছিস? আগে ভালো ছিলাম না, আমি এখন তোকে দেখে অনেক অনেক ভালো হয়ে গেছি ভাইয়া। যেহেতু আমার মেয়েকে আমার কোলে। এই নাও, তোমার মেয়ে দেখতে একেবারে তোমার মতোই হয়েছে। আমি মারিয়ার কাছ থেকে আমার মেয়েকে কোলে নিয়ে একটা চুমু দিলাম। সত্যি আমার মেয়ে অনেক কিউট হয়েছে। ভাইয়া আমি বাইরে আছি, তুমি এখানে একটু থাকো। বলে মারিয়া চলে গেল। আমি মিমের দিকে তাকিয়ে দেখি মিমের চেহারা অনেক কালো হয়ে গেছে। মিমের উপর কেমন জানি আলাদা একটা মায়া কাজ করছে। আমার ভেতরের মনটা চাইতেছে মিমকে জোরে ধরি, জোরে ধরলেও ও জেগে যাবে, তাই আর ধরলাম না, নইলে আমাকে সামনে দেখে পাগলামো করতে পারে। ওর ঘুমন্ত চেহারাটা অনেক অনেক সুন্দর লাগছে। মিমের ঠোঁটে আমি একটা কিস করলাম। মিমের ঘুম ভাঙিয়ে এখন আর লাভ নেই, থাক ঘুমিয়ে। আমি বাইরে গিয়ে আম্মুর কাছে আমার মেয়েকে দিয়ে, আম্মু আমার এখন যেতে হবে। তুই আবার আমাদের ছেড়ে চলে যেতে চাস? তাহলে তুই আমাদের মাফ করতে পারস নাই? আরে তোমার সবাই আমার কথাটা তো একটু শোনো। কোনো কথা শুনতে চাই না ভাইয়া, তুই এখন থেকে এখানেই থাকবি। দেখ বোন, অনেক টাকা খরচ করে বিজনেস শুরু করছি, না গেলে সব টাকা লস হয়ে যাবে, তাই যেতে হবে আমাকে। তুই আমার ব্যবসা দেখবি এখন থেকে, তাও তুই যাস না? না বাবা, আমাকে যেতে হবে। আমি কথা দিলাম আগে আমার বিজনেস কিছুটা উন্নতি হোক, তারপর আমি আবার এসে তোমাদের নিয়ে যাব। কিন্তু বাবা। প্লিজ আম্মু, আর কিছু বলিও না। মানে তুই একটু এদিক আয় তো। ভাইয়া বলো। এখানে 1 লাখ টাকা আছে, তুই একটা ফোন কিনে নিয়ে বাকি টাকাগুলো তোর ভাবিকে দিয়ে দিস। ধন্যবাদ ভাইয়া, আমার একটা ফোন খুব দরকার ছিল। আমি জানি তো আমার বোনটা এখন বড় হচ্ছে, তার তো একটা ফোন লাগবেই। এই জন্যই ভাইয়া তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি, তুমি আমার মনের কথা বুঝে যাও। তোর ভাবের দিকে নজর লাগবি। তা তো অবশ্যই রাখবো, আর তোমার মেয়ের নাম রাখবো লামিয়া। খুব সুন্দর না ভাইয়া? তোমার নামের সাথে মিল আছে। আমার বোনের নামটা তো এখনো খারাপ হতে পারে না। সত্যি কি ভাইয়া তুমি চলে যাবা? রে বোন, আমি আছি, আমাকে যেতে হবে বলে চলে যাচ্ছি তাসলিমার কেবিনের সামনে গিয়ে। তাসলিমা, আমি চলে যাচ্ছি, তোর ফোন নাম্বারটা বল। কই যাবি? সেটা পরে বলবে, এখন তোর ফোন নাম্বারটা বল। এই তোল 01784। আচ্ছা, ফোনে তোর সাথে কথা হবে। আর তোর এই নাম্বারে কি আছে? কেন? বিকাশ দিয়ে কি করবি? তোর টাকাগুলো দিতে হবে না? আর মিমের দিকে একটু নজর রাখিস যেন সুস্থ থাকে।
মিমকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, একদম ঠিক আছে ভাবি। আচ্ছা তাহলে আমি যাই বলে বেরিয়ে গেলাম। বাসের একটা টিকিট কেটে বাসে উঠে বসে বসে চিন্তা করছি, আসলে মিমের বা আমার পরিবারের সেদিন কোনো দোষ ছিল না। যে কেউ সেদিন আমাকে রক্তমাখার রাইফেল হাতে আর মৃত্যুর নকল লাশ দেখলে সেও বিশ্বাস করে নিত যে আমি খুন করেছি। তাছাড়া মিমের উপর আমার এখন আর কোনো রাগ নেই, আছে শুধু অভিমান। একবার আমাকে বিশ্বাস করে দেখতো। সব চিন্তা করতে করতে সিটে হেলান দিয়ে ঘুমিয়ে গেলাম। মারিয়া, মারিয়া। ভাবি, এই দেখো তোমার মেয়ে কি সুন্দর করে ঘুমিয়ে আছে, ওর বাবার কোলে গিয়েই ঘুমিয়ে গেল। কি, লাদেন এখানে আসছিল? হ্যাঁ ভাবি, কেন? তোমার সাথে কথা বলে নাই? আমি তো ঘুমিয়েছিলাম, একবার তুমি আমাকে ডেকে দিতা। ভাবি, আমি জানতাম নাকি ভাইয়া যে তোমার সাথে কথা বলবে না? ভাইয়া যখন এখানে ঢুকছে আমি বেরিয়ে গেলাম। আমি তো মনে করেছি ভাইয়া তোমাকে ঘুম থেকে জাগিয়ে দেবে। তোমার ভাই এখন কোথায় আছে? ভাইয়া তো এসেই চলে গেছে, আর এই যে 1,00,000 টাকা দিয়ে গেছে। এখান থেকে 20,000 টাকা আমাকে দিচ্ছে ফোন কেনার জন্য, আর এই নাও, এই টাকাগুলো তোমাকে দিতে বলেছে। এখানে 80,000 টাকা আছে। আমি টাকা দিয়ে কি করব বলো? আমাকে একবার শুধু ডেকে দিতা, ওরে দেখতে খুব মন চাইছে, কিন্তু পারলাম না। ভাবি, কান্না করবেন না, ভাইয়া বলেছে আবার আসবে। কি খবর ভাবি, কেমন আছেন? আর আপনি কান্না করছেন কেন? দেখো না, তোমার বেস্ট ফ্রেন্ড এখানে এসে আমার সাথে কথা না বলেই চলে গেছে। কি বলেন? লাদেন তো আপনার সাথে কথা বলবে বলে এখানে আইছিল। হাসছে ঠিকই, কিন্তু আমার সাথে কোনো কথা বলে নাই। আচ্ছা ভাবি, লাদেনের কি কিছু হয়েছে? আর ও কই থাকে? এসব বলে ভাবিকে আর কষ্ট দিও না তাসলিমা আপু, আমি পরে তোমাকে সব কিছু খুলে বলবো, হ্যাঁ? আচ্ছা ভাবি, এখন আপনার কেমন লাগছে? মিম কোনো কথাই বলছে না। মন খারাপ করেন না ভাবি, যা কিছু হয়েছে এর কিছুই আমি জানি না, তবে চেষ্টা করব লাদেনকে আবার ফিরিয়ে আনতে। তোমরা সবাই শুধু আমাকে মিথ্যে কথা বলো, কেউ আর ওকে ফিরিয়ে আনতে পারবে না। কেন ও বোঝে না? ওকে ছাড়া আমার বাঁচতে যে খুব কষ্ট হয়। দেখে ভাবি, আমি আপনার কষ্ট বুঝতে পারছি। এই সময় আপনি কান্না করবেন না, নইলে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। কান্না ছাড়া আমি তো আর কিছুই করতে পারবো না, খুব ভালোবাসি যে ওরে। ভাবি প্লিজ আর কান্না করিও না, লামিয়ার ঘুম ভেঙে যাবে। এই লামিয়াটা আবার কে? আমি ফুপির নাম, ভাইয়ার কাছ থেকে পারমিশন নিয়ে এই নাম রাখছি। খুব সুন্দর নাম না ভাবি? মিম লামিয়াকে কোলে নিয়ে বলল, হুম, অবশ্যই অনেক সুন্দর নাম। আমার আম্মুটা, আর বিশেষ করে ওর বাবার নামের সাথে মিল আছে। যখন আমার ঘুম ভাঙলো তখন দেখি আমি এসে গেছি। বাস থেকে নেমে সরাসরি অফিসে গিয়ে দেখি সব কিছু ঠিক আছে। আমি আগের মতো বিজি হয়ে গেলাম। মাঝে মাঝে মারির সাথে কথা বলি, মারি আমার মেয়েকেও কথা বলায়, তবে মিম আমার সাথে কথা বলতে খুব চেষ্টা করে, আমি বলি না। কারণ দেখুক কাছের মানুষকে না বিশ্বাস করার ফল। আমার মিম হাড়ে হাড়ে টের পাচ্ছে। হাতেও মিমকে শাস্তি দিলাম না, এটা কে বলে কায়দায় ফেলে শাস্তি দেওয়া। তো দেখতে দেখতে আজ 5 মাস হয়ে গেল। আমার বিজনেসে প্রচুর লাভ হচ্ছে, বাড়িতে যাই না, নিজের মতো নিজেই ব্যস্ত থাকি। তো হঠাৎ একদিন আমি কেবিনে বসে বসে ফাইল দেখছি, রং নাম্বার থেকে ফোন এলো। আমি সাধারণত রং নাম্বার থেকে ফোন এলে ধরি না, কে কখন ফোন দিয়ে কি না কি বলে ফেলে। তাই আজকে কি মনে করে ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। কিরে বন্ধু, আমাদের কথা কি ভুলে গেছিস? আরে মনির যে, কেমন আছিস তুই? এখন বলিস কেমন আছি? একদিনও কি আমাদের কথা তোর মনে পড়ে নাই? অনেক মনে পড়ছে, কি করবো বল, তোর ফোন নাম্বার তো আর আমার কাছে নাই। ফোন নাম্বারে দোহাই আর দিস না। মানুষ যদি বড়লোক হয়ে যায়, তার বন্ধু কেন, সে তার পরিবারকেও ভুলে যেতে পারে। এভাবে বলছিস কেন? তো কিভাবে বলবো? আচ্ছা সেসব কথা বাদ দে, এখন বল আমার ফোন নাম্বার কই থেকে পাইছস? তোর বোনের কাছ থেকে নিছি। ভালো করছিস। এখন বল তুই কি বিয়ে করে ফেলছিস? বন্ধু, আমি যারে ভালোবাসতাম তাকেই বিয়ে করেছি। খুব ভালো একটা কাজ করছিস। বর্তমানে কি করিস? এই তো বেকার ঘুরি। আমার কোম্পানিতে চলে আয়। কি কোস, তোর আবার কোম্পানি? নতুন ব্যবসা শুরু করছি অনেকদিন আগে থেকে। তুই চলে আয়, চিন্তা করিস না, বেতন বাড়তি দেবো।
বেতনের কথা না রে, আমি তো আবার আমার বউকে ছাড়া থাকতে পারবো না। বিয়ে করতে না করতে বউ পাগলা হয়ে গেলা? আমি তো কোনোদিন বলেছিলাম, আমার কথা কি মনে আছে? হরে বন্ধু, তুই সেদিনই ঠিকই বলেছিলি। আচ্ছা সমস্যা নেই, চলে আয়, কোনো একটা রুম ভাড়া নিয়ে নিবি। কেন, তুই যেখানে থাকিস সেখানে থাকা যাবে না? আরে এটা নিয়ে সমস্যা নেই, তুই আগে আয়। আচ্ছা বন্ধু। আমি ফোন রেখে চিন্তা করছি মিম কেমন আছে, খুব যে দেখতে ইচ্ছে করছে। তোর কেন যে বুকের মাঝে অভিমান রেখে আসি। না না, এবার থাকা যাবে না। যে আমি বউ ছাড়া একজনও থাকতে পারি নাই, সে আমিই কিনা আজকে মিমকে এখনও মেনে নিতে হবে। আর লামিয়া তো এখন আস্তে আস্তে বড় হচ্ছে, ওর তো বাবার ভালোবাসা দরকার। মারিয়া সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লামিয়াকে নিতে তার ভাবির রুমে গেল। দেখে লামিয়াকে তার ভাবি বসে আছে। ভাবি কি করো? দেখ না, সেই সকাল থেকে কান্না করে যাচ্ছে। দেখি, দেন তো আমার কাছে। এই নাও। চলেন ভাবি, নাস্তা করতে হবে। যাও, আমি আসছি। আচ্ছা ভাবি। কিছুক্ষণ পর সবাই মিলে নাস্তা করছে। আম্মু, আমার একটা কথা বলার ছিল। বল, কি বলতে চাও? মা, আমাকে কালকে আবার সেনাবাহিনীর চাকরিতে জয়েন করতে হবে। আর আমি এই চাকরিতে এখন এক উদ্দেশ্যের কাজ করব। আমার স্বামীকে খুঁজে বের করব। আর যদি পেয়ে যাই তাহলে ওকে নিয়ে এখানে আসবো, আর যেতে দিব না। তা তো বুঝলাম, তবে লামিয়া তো এখন অনেক ছোট, ওকে কি করবা? মারিয়াকে আমার সাথে কয়েকদিন রাখবো। কিন্তু মা, আমার ছেলে কই থাকে? সেটা যদি মারিয়া জিজ্ঞেস করে তাহলে মারিয়ার কাছে তো বলতে পারে। না মা, ভাইয়া তো এই কথা কখনো বলে না যে ভাইয়া কই থাকে। অনেক চেষ্টা করেছি ভাইয়ার ঠিকানা জানতে, কিন্তু বলে না। আচ্ছা যাও মা, তবে সেফ মতো থাকবা। আমার মেয়ে কিন্তু আমাদের ছাড়া থাকতে পারে না। আম্মু তুমি চিন্তা করিও না, আমি থাকতে পারবো। আমি বসে বসে সব ফাইল চেক করছি। এমন সময় ম্যানেজার সাহেব এসে বলল, স্যার, আমার একটা কথা ছিল। রাসেল ম্যানেজারের নাম। বল, কি বলতে চাও? স্যার, আমার বোন নাকি চাকরি করতে চাই, তাই বলছিলাম কি। আরে এটা আবার বলতে হয়? তুমি এই অফিসারের জন্য যা করেছো এটার জন্য মূল্য আমি দিতে পারবো না। আরে না, কি যে বলেন না স্যার। তবে কি আমি আমার বোনকে বলবো? অবশ্যই বলো, আর কালকে থেকে জয়েন করাও। ধন্যবাদ স্যার। তবে 1 কোটি টাকার একটা ডিল ছিল স্যার, আমি অনেক কষ্ট করে এই ডিলটা পাইছি। বলছে আপনাকে নাকি যেতে হবে, আর এই ডিলটা পাওয়ার জন্য অনেকেই কিন্তু এর পেছনে লেগে আছে স্যার। আরে এই জন্যই তো বলি, তোমার মতো ম্যানেজার থাকলে আমি কারো উপরে যেতে পারবো। স্যার, এসব কথা থাক, আর এই নিন নম্বরটা, আপনি একটু আলাপ করে নিন। আচ্ছা দাও, নাম্বারটা নিয়ে কথা বললাম। বলছে এই রেস্টুরেন্টে গিয়ে দেখা করতে। আমি মনে মনে চিন্তা করছি, এত বড় একটা ডিল অনেক ভালো থাকতে পারে, তাই আমার কিছু গার্ড লাগবে। আমার চেনা জানা একজন সেনাবাহিনীর মেজর আছে, তাকে বলতে হবে। আর পুলিশ দিয়ে বিশ্বাস নাই, তাই সেনাবাহিনীর মেজরের কাছে কল দিলাম। কি খবর স্যার, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে কি মনে করে কল দিছো? স্যার আমার কিছু গার্ড প্রয়োজন, সাথে আপনাকেও আসতে হবে। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? জি স্যার, অনেক বড় একটা ডিল করতে যাচ্ছি, তাই গার্ডের প্রয়োজন। আমি মনে করি সেনাবাহিনী বেস্ট হবে, আর আপনি থাকলে তো আর কোনো কথাই নাই। আমার কিছু কাজ আছে, তাই আসতে পারবো না। তবে চিন্তা করিও না, আমি একজন মেজর ঠিকই পাঠাবো, আর সাথে কিছু সেনাবাহিনী। অনেক অনেক ধন্যবাদ স্যার। কোন দিন আসতে হবে? আগামীকাল সকাল 9টার সময়। আচ্ছা, চিন্তা করিও না, সবাই ঠিক মতন চলে আসবে। বলে ফোন রেখে দিল। যাই হোক, টেনশন কমছে। ওর দিকে আমার ফোনটা বাজতেছে। ধর, এত ফোন এখন তো কথাও বলতে পারলো না কেনা। আমি ফোনটা ধরতেই, কিরে লাদেন, কি খবর? ও তুই, তা কেমন আছিস? এই অনেক অনেক ভালো, তবে একটা খুশির খবর আছে। বলে ফেল, কি খুশি খবর? বন্ধু, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো। তাহলে বন্ধুর বিয়ে তো খেতে পারবো। তুই আমার বিয়ে খাবি? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে বিয়ে মানুষ তুই। তোর কি আর সময় আছে? এটা অবশ্য ঠিক কইছস, তবে আমি চেষ্টা করবো তোর বিয়েতে আসার জন্য। যদি আমার বিয়েতে তুই না আসতোস তাহলে তোরে যে কি করব আমি বলতে পারবো না। আচ্ছা যা, আসবো। এমন খুশি? হুম। তা ভাবে পাবেল, প্রেম করে বিয়ে নাকি? আরে না, আমি আবার কার সাথে প্রেম করব? সময় তো পাই না। আবার প্রেম আর মা বাবার পছন্দের মেয়ে। আচ্ছা খুব ভালো। আর ওই যে একটা মেয়ে তোর জন্য পাগল ছিল, তার কি খবর? আর বলিস না, এসব ফালতু মেয়ে পাড়ার এক কাকুর সাথে কুকাম করে
ধরা পড়েছে, তাই সবাই মিলে বিয়ে দিয়ে দিয়েছে। লেন মজা। শেষমেশ পাড়ার কাকুর সাথে সি সি, কত ছেলে বেকার ঘুরছে, তাদের চোখে পড়লো না? থু। এসব মেয়েদের সাথে এমনই হওয়া উচিত। আচ্ছা রাখি রে, আমার অনেক কাজ জমে আছে। আচ্ছা বিজিম্যান। বল, আরো বল। ধুর শালা, ফোন রাখ। আমি ফোন রেখে খুব মনোযোগ দিয়ে কাজ করছি। মিম আর মারি রেডি হয়ে সকালে রওনা দিয়ে দিল। এসে শুনে লাদেন নামের একজনকে নাকি কিছু গার্ড প্রয়োজন, আর মিম আমার কথা শুনে সে নাকি নিজেই যাবে। তবে চিন্তা করছি এটাই। কি আমার লাদেন নাকি অন্য লাদেন? আগে গিয়ে দেখি। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমি রাসেলকে সব কিছু বুঝিয়ে যখন বের হবো তখন দেখি 2টা সেনাবাহিনীর গাড়ি এসে আস্তে আস্তে সবাই গাড়ি থেকে নামছে। সে যে নামলো তাকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আর মাথা অনেক চিন্তায় ঘুরপাক খাচ্ছে। মিম এখানে কীভাবে আসলো? আর আমার মেয়ে কই তাহলে? তোর কিছু মাথায় ঢুকছে না। মিম আমার কাছে এসে, স্যার কোথায় যাবেন? আমরা সবাই তৈরি। আমি মিমের চোখের দিকে চেয়ে দেখি চোখগুলো লাল হয়ে গেছে। অনেকদিন পর মিমকে দেখে খুব ভালো লাগছে আমার। তোমরা এখানে দাঁড়াও, আমি আসছি। কতদের খাতিরে বললাম। এখানে সবাই দাঁড়িয়ে আছে। আমি অফিসের ভিতরে গিয়ে মারিকে একটা কল দিলাম। কিরে মারিয়া, তোর ভাবি এখানে কেন? আমিও তো এখানে তোমার মেয়েকে রাখতে এসেছি, আর ভাবি তোমাকে খুঁজতে এখানে এসেছে। কি? সত্যি। আর ভাবি যে এখানে আসছে তুমি কিভাবে জানলে? আর তোর ভাবি আমাকে গার্ড দিতে এসে? সত্যি ভাইয়া? তাহলে আমি কি মিথ্যা বলছি? ভাইয়া তুমি ভাবিকে মেনে নাও না। ভাবির কষ্ট আমার আর সহ্য হয় না। শুধু এখন সেনাবাহিনীতে যোগ দিয়েছি তোমাকে খোঁজার জন্য। কি? ভাইয়া সত্যি বলছি। এখন তুমি ফিরে আসো না, আমাদের আর ভালো লাগে না তোমাকে ছাড়া। দেখি রে বোন, কি করা যায়? আমার আম্মু কি করে? তোমার মেয়ে আমাকে পাগল বানিয়ে ফেলেছে। এই আমার চুল ধরে আবার আমার উপরেই ওঠে। আমার মেয়ে বলে কথা। ভাইয়া তুমিও না? আচ্ছা ফোন রাখি, এমনি আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, আর কালকে যদি ভাবির সাথে তুমি না আসো তাহলে তোমাকে আমি কিন্তু সত্যি সত্যি খুন করে ফেলবো। আচ্ছা রে বোন, আসবো, তুই চিন্তা করিস না। এই বলে ফোন রেখে দিলাম। বাইরে গিয়ে আমি মাইক্রোতে উঠলাম। আর আমার গাড়ির সামনে একটা সেনাবাহিনীর গাড়ি, আর পেছনে একটা। আমার সাথে মিম বসে আছে, শুধু ড্রাইভারের কারণে কথা বলতে পারছে না। রেস্টুরেন্টে এসে দেখি খুব সুন্দর একটা মেয়ে বসে আছে। যাকে আমার কি, আমার তো বউ আছে। কিন্তু এখনো তো একজন আঙ্কেল আসার কথা ছিল। আস্তে আস্তে মেয়েটার কাছে যেতেই, আপনি তাহলে লাদেন? আপনি কিভাবে আমার নাম জানেন? আমার বাবা আমাকে পাঠিয়েছে আপনার সাথে ডিল করার। ও আচ্ছা, তাই বলেন। দাঁড়িয়ে আছেন কেন, বসেন। আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম সুমাইয়া। খুব সুন্দর নাম। ধন্যবাদ। আর আমি কি সুন্দর না? মিম দেখি আড়াল চোখে তাকিয়ে আছে। এখন কেমন লাগে বলেন তো? নিজের বউকে রেখে অন্যের প্রশংসা করব, এটা কিভাবে হয়? তাও করতে হবে, যদি ডিলটা পেয়ে যাই আবার অনেক লাভ হবে। কি চিন্তা করেন? আরে না, ভাবতেছিলাম আপনি এত সুন্দর কিভাবে হলেন। ওয়াও, সত্যি বলছেন আপনি? ইস, মিমের চোখগুলো লাল হয়ে গেছে, মনে হয় যে এখানেই কান্না করে দেবে। তোর কি বিপদে না পড়লাম, ভাই বললাম। আপনাকে এই ডিলটা দেওয়া হলে তবে আমার একটা কথা আছে। বলেন। সময় আস্তে আস্তে আমার হাতের উপর হাত রেখে, আপনি এত কিউট কেন? প্লিজ ম্যাম এমন করবেন না, আমাকে যেতে হবে। আরে দাঁড়ান, কই যান? আমি আমার বাবাকে বলে আপনাকে বিয়ে করতে চাই। এত কিউট কেন আপনি? এক দেখাতেই আমি পাগল হয়ে গেছি। আমি মনে মনে চিন্তা করছি, না না, এখন আর মিথ্যা কথা বলে যাবে না, সত্যি বলতে হবে, নইলে মিম সত্যি সত্যি কান্না করে দেবে। দেখেন আমার বউ আছে, আর আমার ছোট একটা মেয়েও আছে। এই কথাটা মিম শুনে মনে হচ্ছে একটু শান্ত হয়েছে। তাতে আমার কিছু যায় আসে না। আজকাল মানুষ 2-3টা বিয়ে করলে কিছুই হয় না। দেখেন আমি আমার বউকে অনেক ভালোবাসি, এসব শুনতে চাই না আমি। আমি যা চাই তা আদায় করেই ছাড়ি, এটা জানেন? দেখুন, আপনার সাথে আমি ভদ্র ভাষায় কথা বলছি, খারাপ করতে বাধ্য করবেন না। কতবার বলছি আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমার বউ আছে বলছি না। আচ্ছা সমস্যা নেই, তবে তোমার সাথে আমি এক রাত কাটাতে চাই। এই কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল যে আমি থাপ্পড় দিতে যাবো। এই সময় মিম এসে বললো, স্যার আমাদের যেতে হবে, চলেন। সুমাইয়া, আপনার কাছ থেকে আমি এসব আশা করি নাই। সারা জীবন আপনার কোনো কাজ করতে হবে না, চিন্তা করে দেখুন। আর ডিলটাও কিন্তু দরকার নেই আপনার ডিল, বলে বেরিয়ে গেলাম। মিম সবাইকে চলে যেতে বললো, এমনকি আমার ড্রাইভারকেও। আমি ভয়ে কিছু জিজ্ঞেস করতে পারি নাই, রাগে চোখ মুখ লাল হয়ে আছে। গাড়িতে ওঠেন।
না মানে আপনাকে উঠতে বলছি না। ভয়ে ভয়ে উঠে পড়লাম। মিম গাড়ি নিয়ে একটা খোলা মাঠে এসে বললো নামেন। আমিও নেমে পড়লাম। মিম চোখগুলো গরম করে, মেয়েদের সাথে রাত কাটানো খুব শখ না? আমার এতে দোষ কি বলো? ওই তো আমাকে বলছে। হঠাৎ মিম আমার পায়ে পড়ে বলে কান্না করতে লাগলো। এই কি করছেন, উঠুন বলছি। সেই কখন থেকে আপনার জন্য আজও অপেক্ষা করে বসে আছি। একদিনও নিজের বাড়ি চাই নাই, কখন না জানি আপনি এসে পড়েন। প্লিজ, আমার কথা না মানলেও আপনার মেয়ের উপর চেয়ে হলো আমার সাথে চলুন। আমি কোনো কথা বলতে পারছি না, কি বলবো কিছু মাথায় আসছে না। হঠাৎ ম্যানেজার ফোন করে বললো তাদের অফিসে আসতে কি জানি সমস্যা হয়েছে। দেখুন এসব বিষয়ে নিয়ে আমি পরে কথা বলবো, আমি এখন যেতে হবে, জরুরি দরকার পড়েছে। না, তুমি যাবে না। তোমার জন্য শুধু আমি এখানে আসছি। আর কতভাবে আমাকে শাস্তি দিবে বলো? দেখো মিম, পাগলামো করিও না, বলছি তো এই বিষয়ে আমি পরে কথা বলবো, এখন আমাকে যেতে হবে। বলে আমি মিমকে রেখে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। মিম দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে আর আমি চিন্তা করতে লাগলাম মিমকে আর কষ্ট দেওয়া যাবে না। আগে দেখি অফিসে কি হয়েছে, পরে মায়ের সাথে কথা বলে মিমকে সারপ্রাইজ দেবো। এসব চিন্তা করতে করতে কখন যে রাস্তার মাঝে এসে গেছে বলতে পারে না। হঠাৎ পেছন থেকে মিম একটা চিৎকার দিয়ে বললো লাদেন। শুধু এই ডাকটাই শুনছি আর আমার উপর দিয়ে কখন যে একটা ট্র্যাক চলে দিল বলতেই পারে না। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে গেছে। আমাকে দূর থেকে মিম দেখে পাগলের মতো দৌড়ে এসে তাড়াতাড়ি করে তুলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। আর মিমের চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। আমাকে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার, আমার স্বামী ভালো হবে তো? আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দেখছি। প্লিজ ডাক্তার, ওকে ভালো করে দিন। ওরে ছাড়া আমি বাঁচতে পারবো না। প্লিজ আপনি শান্ত হন, আমরা বলছি তো, আমরা চেষ্টা করে দেখছি। এই বলে ডাক্তার ভেতরে চলে গেল। হঠাৎ মিমের ফোনটা বাজতে শুরু করলো, দেখে মারিয়ে কল দিয়েছে। মিম ফোন রিসিভ করতেই, ভাবি তুমি কই? তোমার মেয়ে তো খুব কান্না করছে। আমি হাসপাতালে আছি, আর আমার মেয়েকে নিয়ে এখানে চলে আসো। কি ব্যাপার ভাবি, তুমি কান্না করছো কেন? হুম হুম তোমার ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে, আমি হাসপাতালে নিয়ে আসছি। কি বলেন ভাবি, ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে? তুমি এক কাজ করো, লামিয়াকে নিয়ে এই হাসপাতালে চলে আসো। ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে? বলে কাঁদতে লাগলো। মারিয়ে ফোনটা কেটে তাড়াতাড়ি রেডি হয়ে একটা রিক্সা নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছে। মিম তাড়াতাড়ি আমার আম্মুর কাছে কল দিয়ে বললো আমি অ্যাক্সিডেন্ট করেছি। এই কথা শুনে আম্মুর আব্বু পাগলের মতো ছুটে আসতেছে। কিছুক্ষণ পর মারি এসে কেঁদে কেঁদে এসে বললো, ভাবি আমার ভাইয়া কি হয়েছে? আর কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? আমি তোমার ভাইকে বলছিলাম তুমি যেও না, তাও চলে যেতে ছিল। আজ ওর রাগের কারণে এমন হয়েছে। ভাবি ভাইয়া বাঁচবে তো? ভাইয়াকে যে আমি অনেক অনেক ভালোবাসি। দেখি দাও আমার মেয়েকে। নেন ভাবি, ভাইয়া না বাঁচলে লামিয়া যে এতিম হয়ে যাবে। এমন কথা ভুলেও বলবা না, ও বাঁচবে, আমার মেয়ের জন্য হলেও বাঁচবে। কিছুক্ষণ পর ডাক্তার বাইর হলো। ডাক্তার, আমার স্বামীর কি খবর? আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, বাকিটা উপরওয়ালার ইচ্ছে। মানে কি বলতে চাচ্ছেন? দেখো, আমরা চেষ্টা করেছি ওকে বাঁচাতে। যদি 48 ঘন্টার ভেতরে জ্ঞান না ফিরে তাহলে আপনার স্বামী মনে করবেন মারা গেছে। আর একটা কথা। কি স্যার বলুন, ও না বাঁচলে আমার পিচ্চি মেয়েটার জীবনটা কি হবে ডাক্তার? আপনাদের দোয়া ছাড়া আর কিছুই করার নাই। আর ও খুব গুরুতর আঘাত পেয়েছে, যার কারণে এমন হয়েছে। আর বিশেষ করে আপনাকে একটা কথা বলা উচিত, সেটা হলো আপনার স্বামী ডান পায়ে আঘাতটা একটু বেশি পেয়েছে, যার কারণে ওর ডান পাটা ভেঙে গেছে। আর আপনার স্বামী যদিও বেঁচে যায় আর 1 মাসের ভিতরে পা ভালো না হয় তাহলে মনে করবেন ওর পাটা কেটে ফেলতে হবে। এভাবে বলবেন না, আমার স্বামীর কিছু হতে পারে না ডাক্তার। আমাদের অন্য আরও রুগী আছে, আমাদের যেতে হবে। বলে ডাক্তার চলে যাচ্ছে। ভাবি ভাইয়াকে ছাড়া আমি থাকতে পারবো না, বলো না ভাইয়াকে উঠতে। ভাবি আমার কলিজা ফেটে যাচ্ছে। আজ অনেক দিন হলো আমি ওকে কাছে পাই না, আর আজ যখন কাছে পেয়েছি তখন এমন হয়েছে। কেন এমন করলা আল্লাহ? কি দোষ করেছি আমি? দেখো ভাবি, ভাইয়া ঠিকই আমাদের কাছে ফিরে আসবে। তাই যেন হয়। দেখতে দেখতে রাত হয়ে গেল। আম্মুর আব্বু এসে গেছে। আমার ছেলে কই? ওর কি হয়েছে? আম্মু, আপনি শান্ত হন, ওর কিচ্ছু হবে না।
কি শান্ত হব রে মা, আমাদের ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। দেখুন আম্মু, কান্না করবেন না। ডাক্তার বলেছেন 48 ঘন্টার ভিতরে জ্ঞান না ফিরলে। না, এমন হতে পারে না আমার ছেলে আবার আমাদের কাছে ফিরে আসবে। আর আম্মু, ওর ডান পাটা ভেঙে গেছে। ডাক্তার বলেছে যদি ও বেঁচে যায় আর 1 মাসের ভিতরে পা ভালো না হয় তাহলে নাকি পা কেটে ফেলতে হবে। না, এমন হতে পারে না। বলে আম্মু কান্না করতে লাগলো। সবাই কান্না বন্ধ করো আর সবাই ভাইয়ার জন্য দোয়া করো, ভাইয়া যেন। আমি লাদেনকে বলেছিলাম তুই যাস না, আমাদের কথা ও শুনলো না। আজকে যদি ও আমাদের কথা শুনতো তাহলে আজকে আর এমন হতো না। মিম্মা, লামিয়া কই? ঘুমিয়ে গেছে আম্মু, ওর বাবার পাশে রেখে আসছি। অনেক রাত হয়ে গেছে, তোমরা সবাই চলে যাও, আমি একাই আমার ছেলের কাছে থাকবো। না মা, আপনারা সবাই চলে যান, আমি একা থাকবো। মারিয়া, আম্মু আর বাবাকে নিয়ে যাও। না ভাবি, তুমি একা একা থাকতে পারবো না, সেই কখন থেকে কিছুই খাও নাই তুমি। আমার কিছু হবে না, চলে যাও। না মা, তুমি যাও, আমি আছি। মিম বাবা মা আর মারিয়াকে জোর করে পাঠিয়ে দিল। মিম এখানে আসার আগে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিল, সেখানে মিম এসে আমার কপালে একটা চুমু দিয়ে, ওই কলিজা, আমাকে ছাড়া তুমি থাকতে পারবা? উঠে পড়ো না, তোমাকে ছাড়া আমি যে অসহায়, কিভাবে বাঁচবো বলো? কে আমাকে এত এত ভালোবাসবে বলো? তুমি ছাড়া এই দুনিয়াতে আমার বেঁচে থাকার মতো মানুষ নাই। একবারও আমার কথা চিন্তা করলা না আমার কি হবে? কান্না করতে করতে মিম যে কখন আমার পাশে বসে আমার হাত জোরে ধরে ঘুমিয়ে গেছে বলতে পারে না। হঠাৎ মাঝ রাতে আমার জ্ঞান ফেলো, আমার পাশে দেখি আমার মেয়ে শুয়ে আছে আর আমার হাত ধরে মিম ঘুমিয়ে আছে। ইস, বেচারি কেঁদে কেঁদে মুখের কি হাল করছে। হঠাৎ আমার ডান পায়ের উপর নজর পড়লো, দেখি ডান পাটা ব্যান্ডেজ করা আর পাটা নড়াতে পারছে না। তার মানে কি আমার ডান পাটা ভেঙে গেল? না না, এ হতে পারে না। আজ কি অপরাধে আমার এমন হলো? এসব চিন্তা করছি আর চোখ দিয়ে পানি পড়ছে। তাহলে কি আর আমি হাঁটতে পারবো না? তাই সব চিন্তা করে লাভ নাই, আমার কপালে এমন লেখা ছিল, তাই তো এমন হয়েছে। মিমের দিকে চেয়ে আসি, কি কষ্ট করছে মিম আমার জন্য, দেখেই বোঝা যাচ্ছে। আমি আস্তে আস্তে চেষ্টা করে উঠে বসলাম, হাত দিয়ে মিমকে টেনে উপরে নিয়ে এসে আমার বুকে নিয়ে নিলাম। খুব কষ্ট হয়েছে মিম উপরে আনতে, তবে মিমকে বুকের মাঝে ধরে ধরে আজ অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। বহুদিন পর মিমকে কাছে পেলাম, খুব জোরে মিমকে জোরে ধরে ঠোঁটে একটা চুমু দিতে দেখি মিম চোখ খুলছে আর আমার চোখে চোখ পড়তেই মিম কেঁদে উঠলো। কলিজা, তোমার জ্ঞান ফিরেছে? কিছু হয় নাই তো তোমার? আমাকে মাফ করে দাও, আমি আর জীবনেও তোমাকে অবিশ্বাস করব না, সব সময় তোমার কথা মেনে চলবো। মুখে চোখগুলো সরিয়ে আমাকে মাফ করে দাও, আমি তোমাকে না জেনে শুনে অনেক কষ্ট দিয়েছি। এভাবে বলো না, আমি তোমার বউ, সেই হিসেবে তুমি আমাকে যা ইচ্ছে খুশি করতে পারো। তোমাকে ছাড়া আমারও থাকতে খুব কষ্ট হয়েছিল জানো কলিজা। তাহলে আমাকে রেখে তুমি চলে আসছিলে কেন? কি করবো বলো, আমার ভিতরে যে অভিমান জমা আছে, নিজের বউ বিশ্বাস করে নিল যে আমি খুন করছি, আমার তো কলিজা ফেটে যাইতেছিল। আমাকে মাফ করে দাও, আমি আর এমন করব না। দেখো দেখো, এভাবে কেউ কান্না করে? কেঁদে কেঁদে মুখের কি অবস্থা করছো। কি করব বলো, তোমাকে না পাওয়ার কষ্টে মনে হচ্ছিল আমি মারা যাই। শুধু তোমার মেয়ের উপর চেয়ে আমি এখনো বেঁচে আছি। এসব কথা মুখেও আনবে না, তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? হ্যাঁ, তাহলে আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে কেন বলো? আমি যে আর কষ্ট সইতে পারছি না। আমি মিমের চোখের পানি মুছে দিয়ে, আর একবার কান্না করলে তোমার খবর আছে। আচ্ছা, আমি উপরে আসলাম কি করে? আর তোমার উপরে শুয়ে আছি, তুমি কষ্ট পাচ্ছ না? আর তোমার তো শরীরে অনেক চোট লেগে আছে। বলে আমার উপর থেকে নেমে আমার পাশে শুয়ে বলো, আর আমাকে যেখানে রাখছে বেডটা একটু বড়, এজন্য দুইজন থাকতে কোনো অসুবিধা হচ্ছে না। তোমাকে উপরে আনছি, আমি বউকে নিচে রেখে আমি কীভাবে উপরে ঘুমাই বলো? আর আমার চোট আছে, তবে সেটা তোমার ভালোবাসার কাছে কিছুই না, সব ভুলে যাই তোমাকে দেখলে। জানো লাদেন, আজকে কেন জানি মনে হচ্ছে আমার আর কোনো দুঃখ নেই। তা আজকে যে আমার নাম ধরে ডাকলা? এইটা তোমার প্রতি আমার ভালোবাসা, মাঝে মাঝে তোমার নাম ধরেই ডাকবো। কেন, আমার কলিজার কি কোনো সমস্যা? আরে না, বরং তোমার মুখে আমার নামটা শুনেই খুব ভালো লাগে।
তুমি সেই আগের মতোই আমাকে ভালোবাসো, তাই না? তোমার প্রতি আমার ভালোবাসার 100টা পরিমাণও কোনোদিন কমবে না। হ্যাঁ, তো ভালোবাসো আমায়? সমুদ্র থেকে কোনোদিন শুনেছো পানি কমে যেতে? না, কেন? আমার বয়স হবে ঠিকই, আমি হয়তো বুড়ো হয়ে যাব, ঠিক তেমনই সমুদ্রের পানির মতো তোমার প্রতি আমার ভালোবাসা কোনোদিনই কমবে না। মেয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, আই লাভ ইউ। আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না, সব সময় তোমার ছায়া হয়ে থাকবো। আমার না একটা কথা খুব মনে পড়ে, খুব কষ্ট হচ্ছে। কি গো, সেই কথাটা শুনি আমি। আমি তো আর হাঁটতে পারবো না। তোমার কথা মেনে যদি থাকতাম তাহলে আজকে আর আমার এমন হতো না। আমি আমার চোখের পানি মুছে দিয়ে, দরকার হলে সারা জীবন আমি তোমার সেবা করব। তোমাকে হাঁটতে হবে না, আমি আছি তো তোমার পাশে। আর 1 মাস পর তো তুমি অবশ্যই হাঁটতে পারবা। তাই যেন হয়। আর তোমার সাহস কম না, আমার ছোট মেয়েকে রেখে তুমি চাকরি করতে আসছো। সরি, আর এমন হবে না। আমি তো তোমাকে খুঁজে বের করতে আইছিলাম, কি করব বলো? বুঝতে পারছি। আমি একটা হেল্প করবা মিম? হেল্প কি? বলো, এটা আমার আদেশ। আচ্ছা শোনো, আমার ব্যবসাটা আমি যতদিন ভালো না হচ্ছি ততদিন তুমি সামলাবা। অবশ্যই, সেটা তোমার বলতে হবে না, কিন্তু আমি তো এসব পারি না। ম্যানেজারকে আমি সবকিছু বলে দেবো, তুমি শুধু গিয়ে সবকিছু দেখে আসবা ঠিকঠাক আছে কিনা। যথা আজ্ঞে, আমার প্রাণপ্রিয় জামাই। অনেক দিন পর তোমার মুখে হাসি দেখে খুব ভালো লাগছে। এতটাও সুন্দর না আমার হাসি। আমার কাছে আমার স্বামীর সব কিছুই বেস্ট। মিমকে আমার একেবারে মুখের কাছে নিয়ে এসে তোমার মতো বউ পেয়ে আমি নিজেকে নিজেই অনেক ভাগ্যবান মনে করি জানো। এভাবে কাছে টানবে না, আমি কিন্তু নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবো না। না, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, আমি আগে সুস্থ হই তারপর। হুম, আমিও তাই চাই। জান, কাছ থেকে তোমাকে দেখলে মনটা আমারও চায় কোনো কিছু করতে। চিন্তা করিও না, আমি তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলবো, ইনশাল্লাহ। মা বাবা আসছিল কি এখানে? হুম, আমি বলছি চলে যেতে। আমার আব্বুকে কে বলে দিতা, নইলে তো তার চিন্তা করবে। এত রাতে তারা মনে হয় ঘুমিয়ে গেছে। আরে তুমি আম্মুর নাম্বারে একটা কল দাও, দেখো আমি বলছি এখনো জেগে আছে। আচ্ছা, দিতেছি। বলে আম্মুর ফোনে কল দিতে আম্মুর সাথে সাথে ফোন রিসিভ করে। বৌমা, আমার ছেলের জ্ঞান ফিরেছে তো? মামু, আপনি চিন্তা করবেন না, এখন নিশ্চিন্তা মুক্ত ঘুমান। আমার ছেলের কাছে দাও। আম্মু তুমি কেমন আছো? তুই আর আমাদের ছেড়ে যাস, দেখিস পরে তোরে কি করি। আজ যদি তোর কিছু হয়ে যেত? বলে কান্না করছে। আরে আম্মু কান্না করিও না, আমার কিছু হয় নাই তো। কিছু হয় নাই না, আগে সুস্থ হয়ে পরে দেখবো নে। আচ্ছা আম্মু, অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। আর বাবা কই? তোর বাবা তোর কথা চিন্তা করতে করতে এই তো মাত্র কিছুক্ষণ আগে ঘুমিয়ে গেছে। আর তোর বোন, সে তো কখন কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। আচ্ছা আম্মু, তুমিও ঘুমিয়ে পড়ো। বলেই ফোন রেখে দিলাম। তোমার মা যে এখনো সজাগ আছে তুমি কিভাবে জানো? আমার আম্মু আমাকে অনেক ভালোবাসে, আর আমি জানি আমার টেনশনে আম্মু যে ঘুমাইতে পারছে না। জান, তোমার পরিবারের সবাই আমাকে অনেক ভালোবাসে। কার বউ? কেন তোমার? তাহলে আমার পরিবার তোমাকে ভালোবাসে না তো কাকে ভালোবাসবে বলো? এই জন্যই তো আমি খুব সুখী, আর আজকে থেকে তোমাকে কাছে পেয়ে আরো বেশি সুখী। আমি মেয়ের চোখের উপর চেয়ে আছি। এইভাবে কি দেখো? তোমার সেই কবে থেকেই দেখি না, আজকে মন খুলে দেখতে ইচ্ছে করছে। দেখো আমি কি না করেছি। বলে এত জোরে আমাকে জোরে ধরেছে, মনে হচ্ছে এর ভিতরে আমি ঢুকে যাইতেছি। এভাবে কেউ ধরে আমার যদি কষ্ট হয় না? ইচ্ছে করছে তোমাকে খেয়ে ফেলতে। আজ কতদিন পরে তোমাকে জড়িয়ে ধরছি, অনেক অনেক ভালো লাগছে। আমরা কি শুধু কথা বলবো, ঘুমাতে হবে না? আর আমার মেয়ে দেখো, সেই যে ঘুমিয়ে আছে, এখনো ওঠার কোনো নামগন্ধই নেই। আজকে তার বাবার পাশে আরামে ঘুমাইছে না, এই জন্য উঠছে না, নইলে তোমার মেয়ে আমাকে রাতে ঘুমাইতেই দেয় না। আমার মেয়ে দেখো একেবারে তোমার মতো কত কিউট হয়েছে। না, তোমার মতো কিউট হয়েছে। আচ্ছা বাবা, এখন তোমার সাথে ঝগড়া করতে পারবো না, চলো দুজনেই ঘুমিয়ে পড়ি। আর তুমি বেশি নড়াচড়া করবা না, নইলে ব্যথা পাবা। জি মহারানী,
মিমকে বুকে নিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুমালো, তবে দেখি মিম আমার বুকের উপর সুন্দর করে ঘুমিয়ে আছে, আর লামি দেখি একা একা খেলতেছে। ওমা, আমার মাটার ঘুম আমার আগেই ভেঙে গেছে। মিমকে আস্তে আস্তে বুক থেকে নামিয়ে লামিকে আমার বুকের উপর বসিয়ে, কি আমার আম্মুটা কখন উঠে গেছে? পাপা জেগে যাবে দেখে কি কান্না করো নাই আম্মু? ওমা, লামি দেখি খুব হাসছে আমার কথা শুনে। মিম পাশ থেকে বলল, বাবা মেয়ে কি কথা বলো? তোমার মেয়ের ঘুম তো আমার আগেই ভেঙে গেছে, দেখো। দাও আমার কাছে দাও। এ নাও। কিছুক্ষণ পর আমার মা বাবার মারি এলো। বাবা আমার জন্য হুইল চেয়ার এনেছে, এটাকেই বলে বাবার ভালোবাসা। আম্মু আমার কাছে এসে জড়ে ধরে, কেমন লাগছে এখন? এই তো আম্মু, এখন অনেকটাই ভালো লাগছে। তুই আর আমাদের ছেড়ে যাইস? একটা পা তো ভেঙেছে না পড়ে, আরেকটা পা ভেঙে ঘরে একেবারে বসিয়ে দিব। দেখছো আম্মু, তোমার মেয়ে আমাকে কি বলে? তোদের ভাই বোনের মাঝে আমি নাই। আগে ভালো হয় নাই, পরে তোরে দেখে নেবো, মনে রাখিস। হুম, দেখবই না। এই তোরা ঝগড়া বন্ধ করবি? হাসপাতালেও ঝগড়া করা লাগে। আমি কি করছি? তোমার মেয়েই তো আমার পেছনে পড়ছে। আমি পড়ছি না, তুই পড়ছ। এই চুপ কর তোরা। আমি একেবারে চুপ হয়ে গেলাম। একটু পর ডাক্তার এলো। আমার ছেলেকে কি বাড়িতে নিয়ে যেতে পারবো? অবশ্যই, তবে ও সেবার জন্য একজন নার্স লাগবে। তার আর কোনো প্রয়োজন নেই। আমি আমার স্বামীর সব সময় সেবা করব, যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এইটা তাহলে খুব ভালো, আর ওর খেয়াল রাখবেন। তাহলে আশা করি রুগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। জি। তাহলে আমরা যেতে পারি? আমাকে ধরে সবাই হুইল চেয়ারে বসানো হলো। পিছন থেকে মারি ঠেলতেছে। বাসায় আসার পর, বৌমা, ওর খেয়াল রাখিও কিন্তু। জি আপু। ভাবি, লামিয়াকে আমার কাছে দেন। না, ওরে এখনো কিছু খাওয়াই নাই। আগে একটু খাওয়াই, পরে দিবনি। আচ্ছা। রুমে আসার পর মিমকে ধরে বিছানায় বসলাম। আমার ফোনটা বের করে গল্প লিখতে শুরু করলাম, আর মিম লামিয়াকে খাওয়াতে লাগলো। কি করব? এই তো অনেকদিন হলো গল্প লিখি না, তাই লিখছি। এই তুমি কি এখন আমার হাতে মায়ের খেতে চাও? ও মা, এখন আমি আবার কি করলাম? কি করো নাই বলো? মাত্র হাসপাতাল থেকে এসেই গল্প লিখতে শুরু করলা। তোমার পাঠকেরা সবাই স্বার্থপর, সবাই প্রয়োজনে তোমার গল্প পড়ে। আর যখন তুমি গল্প লিখতে পারবা না, তখন একটা কেউ তোমার খোঁজ নিবে না। এখন পাঠক দিয়ে কি করবে? এর থেকে গল্প লিখে সময় নষ্ট না করে দেখো ঘুমাতে পারো কিনা। মিম দেখো, আমার পাঠকদের কিছু বলবো না। ওরা গল্প বললেও আমি খুশি, না বললেও আমি খুশি। তোমাকে আমি বলে কিছুই করতে পারবো না, তোমার যা ইচ্ছে তা করো। দেখো মিম, আমাকে রাগাতে যেও না। আচ্ছা, সরি। এসব কথা আর কোনোদিন বলবো না কিন্তু। আচ্ছা, আমি লামিয়াকে মারিয়ার কাছে দিয়ে আসি, দাঁড়াও। বলে মিম লামিকে নিয়ে চলে গেল। একটু পর মিম এসে আমাকে জোরে ধরে ফোনটা কেড়ে নিয়ে, এখন আমি আইছি, সব বাদ। মিমের মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে, আচ্ছা মিম, তুমি এত সুন্দর কেন? আমার এই সৌন্দর্য তো তোমার জন্য, তোমাকে দেখানোর জন্য। আমার আজও একটা কথা ভাবতে খুব আফসোস হয়। কি গো আমার হাবি? আমার মতো একটা বেকার ছেলে সেনাবাহিনীর মেজর যে বউ হবে, তা আমি কখনো চিন্তাই করতে পারি নাই। যার জুটি যার সাথে, তার বিয়ে তার সাথেই হবে। তাহলে তুমি আমাকে বিয়ে করতে চাও নাই? ও লে লে লে, আমার বাবুটা রাগ করেছে। ফিডার নিয়ে আসবো বেবি। তোর যা, তুই দূরে গিয়ে মর। সরি বাবুর আপু, রাগ করিও না, আমি তো জাস্ট একটু মজা করলাম। মিম, ওই মিম। এত মধুর ডাক কেন ডাকে আমার বাবুটা গো? আমার না খুব খিদে পেয়েছে, সেই কালকে থেকে কিছু খাই নাই। সরি বাবু, সরি, আমার আসলেই মনে ছিল না। তুমি একটু বসো, আমি আসছি। বলে মিম চলে গেল। কিছুক্ষণ পর হাতে কি জানি নিয়ে এলো। দেখি হাঁ করো। না, আমার হাতে দাও, আমি নিজেই খেতে পারবো। এই মাঝে মাঝে তুমি এত আনরোম্যান্টিক হয়ে যাও কেন? ও এই কথা, তাহলে আজকে দেখাইবো রোমান্টিক কাকে বলে। আগে ভালো হও, পরে অনেক দেখাইতে পারবা। বলে মিম আমাকে খাওয়াতে লাগলো। তুমি কিছু খাইছো? খেয়েছি। মিথ্যা বলছো কেন? দেখি দাও আমার কাছে। বলে মিমকেও আমি খাওয়াতে লাগলাম। তুমি কেন অযথা কষ্ট করছো? আমার বেবির ওপর কি আমার কি কোনো দায়িত্ব নেই? এই জন্যই তো তোমাকে আমি অনেক ভালোবাসি।
তুমি আমার মনের কথা বুঝো। মিম গোসল করার খুব দরকার, শরীরটা কেমন কেমন লাগছে। একটু বেলা হোক, পরে করব। না, এখানেই করব। আচ্ছা আসো। বলে আমি মিমকে জড়িয়ে ধরলাম। মিম আমাকে গোসলখানায় নিয়ে এলো। আমি তো এক পায়ে আর করতে পারবো না দাঁড়িয়ে থেকে, আমার তো কষ্ট হয়। আমাকে জড়িয়ে ধরো, তাহলেই হবে। তার সাথে তো তুমিও ভিজে যাবে। আরে সমস্যা নেই, স্বামীর সাথে গোসল করে নিব। তাহলে তো ভালো। মিম আমার শার্ট প্যান্ট টান দিয়ে খুলে ফেললো। এই কি করো, আমার তো লজ্জা লাগে। ইস, বউয়ের সাথে আবার লজ্জা। এই স্বামী স্ত্রী গোসল করছে, আপনারা চেয়ে চেয়ে কি দেখছেন? যান। গোসল করে রুমে এসে ঘুমিয়ে গেলাম। একটু পর কল দিয়ে ম্যানেজারকে সব কিছু বুঝিয়ে দিলাম। বলছে মিম মাঝে মাঝে অফিসে এসে দেখে যাবে। আজ 3 দিন হয়ে গেল, আজকে নাকি মা বাবা চলে যাবে। লাদেন, বৌমাকে কিন্তু দেখে রাখবি আর সাবধানে থাকবি। আচ্ছা আব্বু। বৌমা, তাহলে আমি যাই। ভাবি, লামিয়াকে কিন্তু দেখে রাখবেন। ঠিক আছে আমার ননদ। ফুপি, আমার সাথে যাবা? ও মা, বলতেই সাথে সাথে মারিয়ার কোলে চলে গেছে। কি লামিয়া, ফুপির সাথে চলে যাবা? নাতি আমার দেখি আমাদের সাথেই চলে যাবে। ভাবি নাও, আর কয়েকদিন পর আবার লামিয়াকে নিয়ে চলে আসবা। ঠিক আছে। বলে সবাই চলে গেল। আমার নতুন ব্যবসা আছে, এজন্য মিম যেতে পারে নাই। মিম, তুমি আমার জন্য এত কষ্ট করছো, তোমার কষ্ট হবে না? তোমার জন্য আমি সব কিছুই করতে রাজি আছি। আচ্ছা, আমার আম্মুকে আমার কাছে দাও তো। এই নাও, আর আমি একটু কাজ করি। এখন মিম আমার দেখাশোনা করে, আর অফিসে দেখাশোনা করে। আজ 1 মাস হয়ে গেল, জানি এখন আমার পা ভালো হয় না নাকি। রাতে ঘুমিয়ে আছি, ফজর আজান দিতেই ঘুমিয়ে গেল। আজকে আমার ডান পাড়ে কেন জানি মশার কামড় মতো ব্যথা করছে। যে চেষ্টা করছি পায়ের আঙুলগুলো নাড়াতে, সত্যি সত্যি দেখি নাড়াতে পারছি। তাহলে কি আমার পা ভালো হয়ে গেল? ফোনে লাইট অন করে পায়ের ব্যান্ডেজগুলো খুললাম। আস্তে আস্তে মাটিতে পা ফেলে হাঁটতে চেষ্টা করছি, দেখি সত্যি সত্যি হাঁটতে পারছি। যাক, আলহামদুলিল্লাহ, আমার পা ভালো হয়ে গেছে। আমি টয়লেটে গিয়ে গোসল করলাম। আজ অনেকদিন পর নিজের হাতে গোসল করতে পারছি। শরীরটা এক টানা দিলাম, মনে হচ্ছে যেন শরীর জংগুলো লেগে গেছে। রুমে এসে দেখি লামিয়া বসে বসে একা খেলছে, আর মিম এখনও ঘুমিয়ে আছে। আমি লামিকে নিচে নামিয়ে বাপ মেয়ে খেলা করতে লাগলাম। হঠাৎ মিম বলে উঠলো, আমি কি সত্যি দেখি? কি দেখছো? তোমার পা ভালো হয়ে গেছে? সত্যি। মিম আমাকে জোরে ধরে খুশিতে কান্না করে দিল। এই পাগলি বউ, কান্না করছে কেন? আমি ভাবতেও পারি নাই তুমি ভালো হয়ে গেছো। আজকে আমি অনেক অনেক খুশি। তাহলে কান্না করছো কেন? ছোট বাচ্চাদের মতো। এটা যে খুশির কান্না। আর করতে হবে না, দেখি এদিকে তাকাও, বলে মিমের চোখের পানি মুছে দিলাম। দাঁড়াও, মা বাবাকে কল দিয়ে বলি, তাহলে তারা আরো বেশি খুশি হবে। না, বলবো না, আমরা কালকে বাড়ি যাব। সত্যি? আজকে আমি একটু অফিসে গিয়ে দেখে আসি। সব কিছু ঠিকঠাক আছে, তোমাকে যেতে হবে না। আর না, গিয়ে দেখে আসি। আচ্ছা যাই এখন, আমি নাস্তা তৈরি করি, তোমার মেয়েকে নিয়ে তুমি খেলা করো। আচ্ছা যাও। আমি লামিকে নিয়ে খেলা করতে লাগলাম। মিম নাস্তা তৈরি করতে চলে গেল। আমি নাস্তা করে 9টার দিকে অফিসে গেলাম। অফিস থেকে আস্তে আস্তে রাত হয়ে গেল। এত দেরি করলা যে? এই তো আজকে বেশি একটু কাজ ছিল, কালকে এই বাড়িতে যেতে হবে যে জন্য। আচ্ছা আসো, খেতে হবে। কেন, তুমি খাও নাই? তোমাকে ছাড়া আমি কোনোদিন খাইছি? সরি বাবু, আমার এত রাত করে আসা উচিত হয় নাই। আরে সমস্যা নেই, তোমার জন্য অপেক্ষা করতে আমার খুব ভালো লাগে। এসো বসো। আমি আর মিম খেতে বসলাম। লামিয়ে কই? লামিয়া ঘুমিয়ে গেছে। ভালো করছে, আজকে জানে তার বাবা তার মার সাথে ফুটবল খেলবে। যাও, কিসব কথা বলো না, খেতে বসেও। ভালো করে তৈরি হয়ে নাও, অনেক দিনের খিদে কিন্তু। আমি বুঝি ভয় পেয়েছি? দেখবো নি কত দম আছে। আমার দম দেখতে চাও? তাহলে আজকে সত্যি সত্যি দেখবা কিন্তু। আগে খাও তো, এত কথা বলিও না। আমি কিছু বলি নাই, খেয়ে রুমে গেলাম। একটু পর মিম এলো, আমি মিমের দিকে চেয়ে আছি। এই আমাদেরকে এভাবে তাকিয়ে কি দেখো? আজকে তো, বলে মেমকে কোলে নিয়ে, এই দেখো, মেয়ে কিন্তু জেগে যাবে। আমার মেয়ে এখন জাগবে না, বলে লাইট নিভিয়ে ফুটবল খেলাই লেগে বললাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মিম আমার বুকের উপর শুয়ে আছে, আর লামিয়া ওই এক কোনায় ঘুমিয়ে আছে। এটা দেখে আমার খুব হাসি পেল। কই আমার মেয়ে থাকবে আমার বুকে আর মিম। আমি উঠে কাপড় ছেড়ে পরে গোসল করতে লাগলাম। গোসল করে এসে দেখি মিম বসে আছে। কি ম্যাডাম, গোসল করবেন না? এই সকাল সকাল তুমি জেগে গেছো, আমাকে ডাক দিবা না? রাতে অনেক পরিশ্রম করেছো তুমি, এই জন্য আর ডাক দিলাম না। আর একবার যদি এসব কথা বলো, মেরে একদম পুঁতে রাখবো। যাও গোসল করে আসো।
এই সকাল সকাল শীতে তোমার জন্য গোসল করা লাগছে। কেন যে বিয়ে করতে গেলাম। ঠান্ডার সময় আগে আসুক, তারপর দিনে 3বার করে গোসল করাবো, মনে রাখিও। তবে রে, তোরে আজকে খাই। আসো আসো, আবার দেখি একটু খেলা করতে পারি কিনা। মিম রাগে টলাটা ঢুকে গেল। 10টার দিকে রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে আসার পর সবাই আমাদের দেখে খুব খুশি হয়েছে। এখন আমি আর মিম আমার ব্যবসার জন্য শহরে থাকতে হয়, আর পরিবার সবাই গ্রামে থাকে। অনেক চেষ্টা করেও তাদের আনতে, কিন্তু তাদের এক কথা, তারা আসবে না। আর আমাদের সংসার খুব সুন্দর করে চলছে। মিম আমাকে অনেক ভালোবাসে এখন।